সো আপনার নামটা একটু বলেন। অনামিকা। অনামিকা। বয়স এই মুহূর্তে কত? 19। 19 বছর। অনামিকা, সিক্রেটসের প্রথম ফিমেল গেস্ট আপনি, এবং আপনার সম্পর্কে আমি যতটুকু জানি শুধু এতটুকু বলতে পারি যে আজকের এই গল্পটা বিশেষ করে যারা টিনেজার এবং যারা অনেক বেশি ইন্টারনেট অ্যাডিক্ট আমি বলবো, যারা অনেক বেশি ভার্চুয়াল জগৎকে বিলিভ করে, তাদের জন্য একটা অনেক বড় শিক্ষা হবে। তবে আমাদের অনুষ্ঠানের নিয়ম আছে, আমরা একেবারে কারণটাই বড় করে দেখাতে চাই। আমরা মনে করি প্রত্যেকটা অপরাধের পেছনে শক্তিশালী একটা কারণ থাকে যেটা অপরাধকে জন্ম দেয়। তো আমরা সেই কারণ থেকে শুরু করব, হুইচ ইজ ইউর ব্যাকগ্রাউন্ড অ্যাকচুয়ালি। সো শুরু করুন আপনি ছোটবেলা থেকে, যেখান থেকে আপনার মনে পড়ে আপনার ব্রট আপ এবং বেড়ে ওঠা সবকিছু মিলিয়ে আমি একটু ইনিশিয়ালি একদম প্রথম থেকেই জানতে চাই। ভাইয়া, আমার নানার বাড়ি হচ্ছে কুমিল্লাতে, তো দেবিদ্বার। তো আমার মারা হচ্ছে 3 বোন। জি। আমার মাই মেজো। আচ্ছা। তো অন্য 2 বোনের তুলনায় আমার মার একটু মানে শ্বশুর বাড়ির দিক দিয়ে আর্থিক অবস্থা, মানে আমার দাদার বাড়ির দিক দিয়ে একটু ছিল। তো এখানে আমার মাকে যখন বিয়ে দেওয়া হয়েছিল তখন বলা হয়েছিল মানে একটা মিথ্যে অভিনয়ের মাধ্যমে আমার মাকে বিয়ে করে নেওয়া হয়েছে। না হওয়ার পর মানে দাদার বাড়ি এমন অবস্থা, মানে তার মেয়ে যে একটা মানে হাজবেন্ডের সাথে থাকবে ওরকম কোনো একটা রুমও নেই। তো পরে আমার মাকে অনেক ট্রাই করছে এখান থেকে নিয়ে আসার জন্য, কিন্তু আমার মা আসেনি। আমার মা বলতেছে যে আজকে যদি আমাকে নিয়ে একটা বড় ধনীর কাছে বিয়ে দাও, তো এখন যদি আমার মানে ভাসুরাত্রে আমার স্বামী মারা যায়, তো আমাকে আল্লাহ যেখানে করছে, রিজিক রাখছে, আমি সেখানে থাকবো। তো এটা নিয়ে আমার নানা বাড়িরা অনেক করছে, কিন্তু আমার মা আসে নাই। বা আমার নানার বাড়ির সাথে অনেকদিন সম্পর্ক আমার মার অফ ছিল। তো আমার মার বিয়ে হওয়ার 9 বছর পর আমি হয়েছি। জি। তো হওয়ার প্রথম পর সন্তান আপনি? হ্যাঁ, আমি প্রথম সন্তান। তো এটা নিয়ে আমার দাদার বাড়িতে অনেক আনন্দ ঘটি, কারণ আমার চাচা জ্যাঠার ভিতরে আমার বাবাই সবার বড়, মানে আমার কোনো বড় জ্যাঠা নাই। জি। তো আমি যেহেতু প্রথম সন্তান, মানে সবাই আমাকে খুব আদর করতো। আমার চাচারা, বাবা চাচা ছিল 7 জন আর ফুফি ছিল 3 জন। আচ্ছা। ফুফিরাও এখানে থাকতো, দাদার বাড়িতে, ওনারা শ্বশুর বাড়িতে যাইতো না। তো পরে কি হয়েছে, তা আমি এখানে থাকতাম, সবাই খুব আদর যত্ন করতো। মানে আমি যখন মানে কি বলবো, হাঁটার বয়স, তখন আমি হাঁটতে পারতাম না। মানে আমার কাকারা সবসময় আমাকে কাঁধে নিয়ে রাখতো, কোলে নিয়ে রাখতো, সবাই অনেক আদর করতো যেটাকে হ্যাঁ, বলে। ওকে। আবার সবাই অনেক কথা বলতো যে মানে আশেপাশের লোকরা যে এই মেয়েকে এখনো হাঁটা শিখাস না, আর কয়েকদিন পর তো দেখবি হাঁটতে পারবে না, পরবর্তীতে পা হয়ে যাবে, সমস্যা হবে। হ্যাঁ, অনেক কথা বলতো। তো কথা বলার পর এগুলো আমার চাচারা বিশ্বাস করতো না। তো এক পর্যায়ে মানে আমার বাবা আগে আপনার ওই যে ঢাকা কারণ বাজারে সিএ ভবন আছে না, ওইখানে চাকরি করতো। জি। তো আমার বাবা এক কারণে রাজনীতি করার মানে জন্য চাকরিটা ছেড়ে দেয়। তো ছেড়ে দেওয়ার পরে রাজনীতি করার জন্য ছেড়ে দেয় নাকি রাজনীতি করার জন্য চলে যায়, কোনটা? মানে রাজনীতি করার জন্য চাকরিটা ছেড়ে দেয়। বাবা নিজেই ছেড়ে দেয়? হ্যাঁ, নিজ ইচ্ছাকৃতভাবে। তো এখন দ্বিতীয় কথা হচ্ছে তার কারণে চাকরিটা ছেড়ে দেয়। তো এটা নিয়ে আমার নানার বাড়িতে অনেক কিছু মানে হয় আর কি, মানে কথাবার্তা যে এখন সংসার চলবে কি দিয়ে। তো এটা নিয়ে আমার মার সাথে একটু দ্বন্দ্ব হওয়াতে তো আমি আমার বেশিরভাগ নানার বাড়িতে থাকতাম। তো কি করতো, আমার মার কাছ থেকে মানে আমার মা যখন আমাকে নিয়ে চলে যায়, তখন আমার মা থেকে আমার বাবা গিয়ে একদিন আমাকে নিয়ে আসে। এক পর্যায়ে মানে আমার মার একটা চাকরি হয়, চাকরি হওয়ার পরে আমার মা খুব বিজি হয়ে যায়। বিজি হওয়ার পর আমি যে তার একটা সন্তান, সে যে মানে একটা কোনো দায়িত্ব বা মানে আমার পিছনে যে তার একটা সময় দেওয়া, সেটা দিতে পারতেছে না। এক পর্যায়ে একা হয়ে যায়। মানে আমার নানু বাড়িতে যতদিন থাকি এতদিন ভালো লাগে, কিন্তু এখানে আসলে আমার আর ভালো লাগে না। তো ভাইয়া তারপর আস্তে আস্তে স্কুলে ভর্তি হই আমি। ভর্তি হওয়ার পর মানে যখন দেখতাম যে সব বাচ্চারা মারাই ওদেরকে নিয়ে স্কুলে যেত বা নিয়ে বসে থাকতো বা অনেক কথা বলতো, আজকে বলতো যে জানিস আমার মা আজকে আমাকে টিফিনে এটা দিয়েছে ওটা দিয়েছে, কিন্তু ভাইয়া মানে আমি কখনো বলতে পারতাম না যে আমার মা আমাকে আজকে এটা বানিয়ে দিয়েছে বা আমার মা আজকে এটা করেছে বা আমি মার সাথে এটা বলছি, মানে এগুলো বলতে পারতাম না। ওকে। পরে এক পর্যায়ে আমার মা আমাদের এলাকাতে নির্বাচনে মানে এলাকাতে মহিলা মেম্বার হিসাবে মানে রাজনীতি করে। তো আমার মা বিপুল ভোটে জয়ী হয়। তারপরেও আমার মা মানে খুবই এলাকাতে নামডাক, আমার বাবারও খুবই। তো আস্তে আস্তে আমার মার চাকরির নেশাটা আরো বেড়ে যায়। তো নানার বাড়িতে থাকলাম, আস্তে আস্তে থাকতেছি, মামারাও খুব আদর যত্ন করতো, চাহিদা কোনোটাই কম রাখতো না। পরবর্তীতে মামার আস্তে আস্তে বিয়ে করে। আচ্ছা। বিয়ে করার পর ভাইয়া মানে মামার আগে যেমন ছিল তার থেকে একটু চেঞ্জ হয়ে গেছে, এটা স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু মানে
আস্তে আস্তে এমন হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন আমি তাদের বাসার কোনো একটা কাজের মেয়ে আর তারা হচ্ছে জমিদার, মানে এরকম হয়ে যাচ্ছে। মানে আমার মামি ধরেন সকালবেলা মানে যে মামারা কখনো মাটিতে রাখতো না, হ্যাঁ। সেই মামারা এখন সিচুয়েশনালি তার সেই ভাগ্নিকে কাজের মেয়ে বানিয়ে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ, ওকে। মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি যখন স্কুলে যেতাম তখন আমার মামা নিয়ে আমাকে বলতো যে তুমি স্কুলে যাওয়ার আগে আমাকে চা দিয়ে যাবা। তখন বড়জন বিয়ে করছে, তা আমি কি করতাম, কিছু বলতাম না, আমি চা দিয়ে যেতাম, বা উনি বলতো আমার কাপড়গুলো ধুয়ে দাও, ধুয়ে দিতাম। মানে মানে ও যা বলতো আমি তাই করতাম, কারণ আমি এখন কি বলবো, কারণ আমার নানা একজন খুবই অসুস্থ হয়ে পড়ছে বাসায়। তো অসুস্থ হওয়ার পর এখন তো নানার কথা তো আর কিছু শুনবে না, মামাদের হাতে এই সংসার। তো যাক, ভালোই আমি ওনাদের কথা মতো চলতাম। মাঝে সাঝে এমন কিছু ব্যবহার করতো মানে যা আর সহ্য করার মতো না। তো আমি মাঝে সাঝে নীরবে, মানে আমার একটা ছোটবেলা থেকে মানে ইয়ে ছিল যে মানে আমি কখনো প্রকাশ্যে কারোর কাছে কান্না করতাম না, মানে সবসময় গোপনে কান্না করতাম। তো শুয়ে শুয়ে যখন কান্না করতাম বা মানে মাঝে সাঝে মা আসলে প্রশ্ন করতাম যে আমি তোমার সাথে থাকবো বা তোমার সাথে যাব, কিন্তু আমাকে কখনো মানে নিয়ে যেত না বা বলতো না যে মানে আমি আমার জন্মের, আমার মনে আছে যে 8 বছর পর আমি আমার নিজ এলাকাতে যাই। আর আমি যখন আমার মায়ের সাথে কোথাও যাই তখন সবাই প্রশ্ন করে যেটা কে, তখন আমার মা আনসার দেয় যে এটা আমার বোনের মেয়ে। হোয়াট? আমার মা মানে আমার এলাকাতে জানে না যে আমার মায়ের একটা মেয়ে আছে। তো বোনের মেয়ে বলতে হবে কেন? মানে তার মেয়ে বললে সবাই প্রশ্ন করে যে আপনার এত বড় মেয়ে, আমরা তো আগে জানলাম না, কি ম্যাডাম আপনার এত বড় মেয়ে আছে, কই আপনি তো আগে বলেন নাই। এটা মানে কি এটা কি আমার এটা মার কি- এটা সাথে কি আমার, আপনার সঙ্গেই ঘটতো র্যান্ডমলি, আপনার সামনেই এটা ঘটতো? হ্যাঁ আমার সামনেই। পরে আমার মা মানে ওনার সাথে দাঁড়ালে মানে বোঝা যায় না যে আমার মায়ের বয়সটা তেমন একটা বোঝা যায় না। তো এখন যদি আমি দাঁড়াই যে এত বড় মেয়ে আছে তারপরে তো তেমন কেমন না, তার জন্য আমার মা এখনো পর্যন্ত আমি যদি কোথাও যাই আমার মা প্রকাশ করে যেটা আমার বোনের মেয়ে, বা আমাকে কোথাও নিয়ে যেতে চায় না। খুবই খুবই দুঃখজনক। আমি জানি না যে এটা আসলে কোন ধরনের মানসিকতার পরিচয়, বাট এটা খুব দুঃখজনক। এটা নাথিং টু সে, কারণ মাকে জাজ করার কোনো রাইটসই আমার নাই, বাট সন্তানের জায়গা থেকে শুধু বলতে পারি আমার মা যদি এটা করতো তাহলে আমি আমি কোনোভাবে মেনে নিতে পারতাম না। সো সেই জায়গা থেকে বলবো যেটা খুবই দুঃখজনক। ওকে, বলুন তারপর। তো এক পর্যায়ে কি করছে, আমার 5-এর পিএসসি পরীক্ষা হয়, তো আমি মাকে বলি যে মা আমার তো একজন টিচার দরকার, বাট সামনে একটা পিএসসি পরীক্ষা বা একটা গাইডলাইনের দরকার। তো তুমি একটু আমাকে যদি একটু নজর দিতে তাহলে মনে হয় আমার একটু ভালো হতো। তখন আমার মার আনসারটা এই ছিল যে তোমার লেখাপড়া তুমি করবে, তাতে তো আমার কোনো কিছু নেই। তো আমি ওই দিন অনেক আমি বুঝিনি, মানে 9 বছর পরে আপনি আপনার মায়ের প্রথম সন্তান, তারপরও আপনার সঙ্গে এই ধরনের আচরণের প্রশ্নটা কি? মানে কোনো রকম কি ক্ষোভ ছিল? এবং আমি যতদূর জানি যে আপনার মার কাছে বড় হওয়ার কথা, কিন্তু সেটা আপনি বড় না হয়ে আপনি বড় হয়েছেন আপনার নানুর কাছে, জি, মানে আপনার মায়ের মার কাছে। মানে আমার মার হচ্ছে কি মানে যখনই আমার মা সংসারে ছিল তখনই আমার মা ভালো ছিল, আমি দেখতাম। কিন্তু আমার মা যখনই বাহিরের জগতে চলে গেছে, মানে চাকরির জগতে বা পলিটিশিয়ান মানে জগতে চলে গেছে, তখনই আমার মা একটা আপনার অন্যরকম বাবা এবং মা কি একই দলের পলিটিক্স করতেন? জি একই করে। কিন্তু আমার বাবা মার ভিতরে ম্যাক্সিমামই দেখা যায় যে দুজনের মধ্যে খুব অশান্তি চলে। ওকে। মানে তাদের ভিতরে স্বামী স্ত্রীর কোনো একটা যে ভালোবাসা ওটা খুবই কম থাকে। এবং একটা সন্তানের জন্য কত বড় পীড়াদায়ক, একটা সন্তানের মানসিক বিকাশের জন্য এটা কতটা কষ্টকর, এটা যে সন্তান সেই খুব ভালো করে বলতে পারবে। একটা বাবা মার ঝগড়া বা বাবা মার মনোমালিন্য ওই সন্তানের উপর কতটা ভয়াবহ ইফেক্ট ফেলে আপনি চিন্তাও করতে পারবেন না। বলুন। তো মা বলে যে হ্যাঁ তোমার পড়া তুমি করে নাও। হ্যাঁ, তো এক পর্যায়ে দেখা গেছে আমার পিএসসি পরীক্ষা আসে, তখন আমি আমার মাকে বলি যে মা আমার তো ফাইনাল পরীক্ষা, আমাকে একটু সেন্টারে নিয়ে যাবা, বা আমার তো জাস্ট বেশি দিন না কয়েকদিন পরীক্ষা, তুমি আবার চলে যাও। তো পরে আমার মা বলে কি তোমার পরীক্ষা পরীক্ষা দিতে যাও, মায়ের দোয়া আছে সবসময়, আমি খুব বিজি। মানে ভাইয়া এখনো যে আমি আমার মাকে ফোন দেই, আমি যে একজন মানে কি বলতাম ঢাকায় থাকি একটা মেয়ে, আমার মাকে সে তো আমার খোঁজ খবর রাখা দরকার। এবং এবং আমি যত জানি যে আপনাকে অ্যাপ্রন পড়া আমি দেখতে পাচ্ছি, সো ইউ আর গোয়িং টু বি ডক্টর সুন। জি আমি একজন মেডিকেল স্টুডেন্ট। সো আপনি ডাক্তার হতে যাচ্ছেন খুব শীঘ্রই। জি। এই অবস্থায়ও মা বলে না, যে আমার মা আমাকে 2-3 দিনে একবার ফোন, মানে আমি নিজে স্বেচ্ছায় দিলে,
মানে আমি ধরেন দিলে তারপর সে কথা বলে, এবং এমনও 2-3 দিন এমনও সপ্তাহ চলে যায় মানে তার সাথে আমি ভালোভাবে কথা বলতে পারি না। সে খুব বিজি মানুষ, মানে এটা কি আমি যে আপনাদের একটা আপনার ক্ষেত্রেই হয় নাকি আপনার যে বাকি যে ভাই বোনগুলো আছে তাদের ক্ষেত্রেও একই রকম? মানে ধরেন আমার ক্ষেত্রেও হয় বা আমার সব ভাই বোনদের ক্ষেত্রে, মানে আমার মায়ের কাছে সন্তান মানে কিছুই না। ভেরি আনলাকি। যাই হোক, হ্যাঁ বলেন তারপর। তো তারপর সমাপনী পরীক্ষা মামাদের সাথে নিয়ে যেত মামারা বা দিতাম, তখন ভালো রেজাল্ট হয়, তখন আমি 5-এ বৃত্তি পাই, টানামপুলে বৃত্তি পাই। তো দেওয়ার পরে আমার 6 থেকে তো ধরেন পড়াশোনা, মানে আমাদের এলাকাতে এরকম ছিল যে মানে পড়ালেখা করলে মানে ধরেন যদি বৃত্তি পাইলে তার পড়ার খরচটা ফ্রি হয়ে যায়। জি। তো পরে জাস্ট শুধু পরীক্ষার ফিটা, তা আমি পড়াশোনা করতেছি। তা আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমার ফ্রেন্ডরা দেখতাম মানে অনেকে ফোন ইউজ করতো। তো ফোন ইউজ করার ক্ষেত্রে তখন কি করতো, তা আমি বলতাম যে কি ক্লাস 7-এ পড়োস, মোবাইল ইউজ করোস কেন, মানে এটা কি। তখন ওদেরকে দেখতাম, বা অনেকে ফেসবুকও ইউজ করতো বা নতুন নতুন। তখন আমি বলতাম যে এটা কি, মানে এটা তো কি জিনিস, এটা আমি তো বুঝতাম না। তারপরে ওরা আমার বলতো যে এটা ফেসবুক, এটার মাধ্যমে এরকম চ্যাটিং করে বা এরকম সেই। পরে ওরা আমাকে বুঝাতো, তো আমি এগুলা তো ইয়ে করতাম না। তো পরবর্তীতে আমার ছোটবেলা থেকে একটা ইয়ে ছিল যে আমি বই পড়তে খুব ভালোবাসতাম। ওকে। তা আমি একটু সময় পাইলে ধরেন আমাদের লাইব্রেরি ছিল, তখন ওইখানে গিয়ে আমি মানে একটু বেশিরভাগ রবীন্দ্রনাথের বই পড়তে খুব ভালোবাসতাম। ওকে। তো পরে এক পর্যায়ে দেখা গেছে আমার একদিন ফ্রেন্ড সার্কেলরা মিলে আমাকে বলতেছে যে তুই তো আমাদের সাথে এমনই কোনো রোমান্টিকতা না। তাই বলতেছি কেন? পরে বলতেছে যে না, তুই কেমন যেন একটা মুডি টাইপের, আমাদের সাথে মিশোস না, এই না সেই না, অনেক কিছু বলে আমাকে অনেক রাগায়। তো আমি তেমন একটা কিছু করি না। তো আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, তো ও আমাকে বলতেছে যে আমার তো আজকে বার্থডে, তুই কি আজকে সন্ধ্যায় আমাদের বাসায় আসবি? তাই আমি বলতেছি দেখ, আমার নানা তো হজ করে আসছে, হাজি মানুষ, আমাকে তেমন একটা সন্ধ্যার পর বাইরে থাকতে দেয় না। তো বলতেছে আচ্ছা ঠিক আছে, তুই দেখ ম্যানেজ করে, আমি তো নানুকে বলবো। ও আমার নানুকে অনেক রিকোয়েস্ট করে। তো করার পর আমি তো জানতাম না যে ও মানে ওইখান থেকে আসতে আসতে একটু সন্ধ্যা হয়ে গেছিল ওই দিন, আমি জানতাম না যে তো রাত হবে। তো পরে কি করছে, ও মানে ওদের বাসায় যখন আমি যাই, ও সব ফ্রেন্ডেরাই ছিল, তো সবাই আস্তে আস্তে চলে যাচ্ছে, ও আমাকে শুধু ধরে রাখতেছে। ওকে। তো আমি বলতেছি কি রে, সবাই চলে যাচ্ছে, তুই আমাকে বলতেছিস তোর সাথে আমার মানে বান্ধবী একটু কথা আছে ইম্পর্টেন্ট। আমি বলতেছি কি কথা? ফ্রেন্ডটা কি ছেলে ছিল না মেয়ে ছিল? মেয়ে ছিল। মেয়ে ফ্রেন্ড, ওকে। পরে কি করছে, ও ইচ্ছাকৃত ভাবে মানে হঠাৎ করে, মানে আমি এখন বুঝতেছি কি তখন বুঝি নাই, ও কতখানি কেক ভাইয়া মানে আমার গালে এবং আমার জামাতে মানে একটু লাগিয়ে দেয়। কি জিনিস এটা? কেক কেক কেক, ওকে, হ্যাঁ। আচ্ছা। পরে মানে আমার জামাটা একটু নষ্ট হয়ে গেছে, এখন তো এটা পরে যাওয়া সম্ভব না। পরে আমি বলতেছি যে তোর কোনো ড্রেস থাকলে তো পরে আমাকে একটু দে। তো এখানে আমি একটু কথা আবার একটু ফেলে গেছি, সেটা হচ্ছে যে আমার ফ্রেন্ডের ভাই আমাকে মানে খুব পছন্দ করতো। মানে আমি এই ফ্রেন্ডেরই বড় ভাই? হ্যাঁ হ্যাঁ, এই ফ্রেন্ডের বড় ভাই, তার কারণে আমি ওদের বাসায় তেমনটা যেতে দিতাম না। পরে আবার ও কি করছে, মানে ওর ভাইটা প্রতিদিন আমার স্কুলের সামনে দাঁড়ায় থাকতো, আমি যখন যাইতাম তখন ও আমার সামনে প্রতিদিন একটা ফুল, চিঠি বা সেটা নিয়ে এটা কি দাঁড়ায়। আপনার ওই ফ্রেন্ডটা জানতো? হ্যাঁ, আমার ফ্রেন্ড এই জানতো। ফ্রেন্ডটা কি আপনার ক্লাসমেট ছিল? জি জি, ওকে। ও জানতো। ও আমাকে অনেক বুঝাইতো যে আমার ভাই অনেক ভালো ছেলে, এই অনেক কনভিন্স কিছু- করার চেষ্টা হ্যাঁ করতো? হ্যাঁ, অনেক কিছু বলতো। আমি বলতো যে ভালোবাসা কি জিনিস, ভালোবাসা একটা মানে ভাই, ধর তুই আমার বন্ধু, হ্যাঁ আমি তোকে ভালোবাসি, ওই ভালোবাসা কোন আবার কি ক্লাসে জিনিস? পড়েন তখন আপনি? তখন আমি ক্লাস 8-এ পড়ি। ক্লাস 8-এ পড়েন, ওকে। পরবর্তীতে কি হয়েছে, এখন ও আর বলতেছে কি আমার জামাটা তুই চেঞ্জ করে নে। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো পরে আমি ওই একটা রুমে গিয়ে জামাটা চেঞ্জ করতেছি, কিন্তু আমি জানতাম না যে ওই রুমে ওই মেয়েটার ভাই মানে মোবাইল দিয়ে ছবি ওঠানোর কোনো ব্যবস্থা রেখে রাখছে। পরে আমি যখন গেছি, যাওয়ার পর ও আমার মানে আমি যখন ড্রেস চেঞ্জ করতেছি, ও আমার অনেকগুলো ছবি মানে বাজে বাজে কিভাবে যেন উঠায়। পরবর্তীতে আমি জানি না, ও একদিন আমাকে বলতেছে যে আমার ভাই তোর সাথে একটু কথা বলবে ফোনে। তাই বলতেছি তোর ভাই আমার সাথে কি কথা বলবে? তারপরে বলতেছি কি যেন বলবে, তুই একটু শুন। পরে আমি ওর ফোনটা রিসিভ করলাম, বললাম যে হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া। পরে বলতেছে ভাইয়া না, বলো তুমি করে বলো। আমি বলতেছি কেন, আপনাকে তুমি বলবো কেন? পরে বলতেছে যে তুমি কি আমাকে সত্যি বিয়ে করবো? আমি বলতেছি আপনাকে আমি বিয়ে করবো এটা কি বলেন, বিয়ে কি বলেন? পরে আমি হাসতেছি। এই কথা বলার ধরে বলতেছে তুমি কি আমার সাথে মস্কারি করো? আমি বলতেছি না তো, আপনি আমার ভাইয়া, বড় ভাইয়া, আমি কেন আপনার সাথে মস্কারা করব? পরে বলতেছে যে তুমি যদি আমাকে সত্যি বিয়ে না করো তাহলে তোমার এই ছবিগুলো আমি ছেড়ে দেবো। আমি বলতেছি আমার কি ছবি? ওই যে তানিয়াদের সাথে ওই ছবিগুলো? পরে বলতেছে না। পরে উনি বলতেছে তুমি আমার সাথে আজকে গেটের সামনে দাঁড়াও, তোমার ছবিগুলো একটু তুমি নিজে দেখে যেও যে তোমার কি ছবি। পরবর্তীতে
আমি স্কুল থেকে যাওয়ার পথে গেটের সামনে দাঁড়ালাম। দাঁড়ানোর পর ওই দিন আবার কি করছে, উনি যখন আমাকে মোবাইলের ছবিগুলো দেখাচ্ছিল তখন ওনার এক ফ্রেন্ড আমার মামাকে দেখাইছিল যে আপনার ভাগ্নি দেখেন স্কুল থেকে যাওয়ার পথে ওই দেখেন ছেলের সাথে কি যেন কথা বলতেছে। মানে আমি যে দাঁড়ায় ছবিগুলো দেখতেছি এমন সময় হঠাৎ করে ইয়ে করে ফেলছে, মামাকে পর্যন্ত দেখাইছে। পরবর্তীতে উনি আমাকে এই ছবিগুলো দেখায় বলছে যে তুমি যদি আমাকে না বিয়ে করো তাহলে এগুলো আমি ইন্টারনেটে ছেড়ে দেবো এবং তোমার ফ্যামিলির যত মান সম্মান আছে সব আমি নষ্ট করে দেবো। পরবর্তীতে আমি এগুলা মানে কাউকে বলতেও পারতেছি না, সহ্য করতে পারতেছি না। তখন মানে আমি কি করব আমি নিজেও বুঝতেছি না, কারণ বিয়ে কি জিনিস ওইটাই আমি ভালোভাবে বুঝি না, আর আমি বিয়ে করবোটা কি। পরবর্তীতে আমি আমার মানে কাকে বলবো, পরে নানুকে বলছি, ভাই আমার নানু হচ্ছে কি মানে শিক্ষিত না, একটু মানে ইয়ে টাইপের, মানে তেমন একটা বুঝে না, তো ইন্টারনেট কি বা মোবাইল সম্বন্ধে তার কোনো ধারণা নেই। ওকে, পরবর্তীতে কি বলছি যে তুই তোর মাকে বোঝা, কারণ তোর মা তো আবার একটু মানে এসব জানে টানে, তোর মাকে বল। পরে আমি আমার মাকে বলছি, পরে বলার পরে আমার মা কি করছে, ওই দিন আমার নানার বাড়িতে আসছে, ভাইয়া এসে আমাকে এমন মায়ের মারছে, মানে আমি তখনই সেন্সলেস হয়ে গেছি। আমার মামাও আমাকে মারছে, আমার মাও আমাকে মারছে, মানে আমার নানুও আমাকে অনেক কথা শোনাইছে, সবাই আমাকে খুব মারছে। মানে আমি এমন মানে কি বলবো, আমার তখন সেন্স দিল না মানে মায়ের খেতে খেতে। পরবর্তীতে আমি হঠাৎ করে দেখি যে আমি একটা রুমে মানে শুয়ে আছি, আমাদের একটা রুম আছে কি মানে ওটা একদম মানে ইয়ে মানে ধরেন আপনার পুরাতন জিনিসপত্র রাখা হয় আর কি। আমার মা আমাকে ওই রুমে ফালাই রাখছে, মানে দরজার নক করে, যাতে আমি আর ওই রুম থেকে বের না হতে পারি। ভাই আমাকে একটানা 2 দিন কোনো কিছু খেতে দেওয়া হয়নি। এই ঘটনার প্রেক্ষাপটে হ্যাঁ, পরে আমার মা আমাকে মানে পরে রুমে আসছে, এসে বলতেছে যে তুই কি মরবি না আমি তোকে বিষ এনে খাওয়াবো। বিরতি নেবার সময় হয়েছে এখানে একবার, খুবই দুর্ধর্ষ একটি সময়। আমরা ফিরে এসে জানাবো কি হয়েছে, এবং অনামিকা আজকে এখানে তার জীবনের সিক্রেটসগুলো রিভিল করছে প্রিয় শ্রোতা। ফর দ্য ফার্স্ট টাইম কোনো একজন ফিমেল গেস্ট আমাদের সিক্রেটসে, একজন মেল গেস্ট অপোজ হয়েছে। একটু আগে শুরুতে আমরা সেখানে ছিলাম, এবং আজকের এই কনফারেন্সটি কোথায় নিয়ে যায় সেটাই দেখার বিষয়। ছোট্ট একটা বিরতি নিচ্ছি। অনামিকাকে দেখতে চাইলে চলে আসুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের ইউটিউব চ্যানেলটি হচ্ছে www.youtube.com/dfm904। আর একবার বলছি, youtube.com/dfm904। প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শর্ট ব্রেক। Secrets. Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, Archie Kibriya, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. জীবনের ভয়াবহতম গূঢ় একটি সত্য যা অনামিকাকে হ্যাঙ্গিং অবস্থায় রেখেছে মান সম্মানের দিক থেকে, সেরকম একটি ভয়াবহ সত্য আজকে এখানে রিভিল হচ্ছে সিক্রেটস থেকে। আমরা অবশ্যই অনামিকাকে ফ্লোর দেবার আগে আপনাদেরকে বলতে চাই, যারা অনামিকাকে কোনো কিছু বলতে চান বা কানেক্ট হতে চান তার সঙ্গে, বা তাকে দেখতে চান, চলে আসতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904। আরও একবার বলছি, youtube.com/dfm904। অনামিকা, আমরা যেখানটায় ছিলাম, যে মা বলল যে বিষ এনে দেব, সামথিং লাইক দিস, তারপরে ভাই আমার মানে মা খুবই টর্চার করে, তো ছেলেটা কোনোভাবে বুঝতে পারে যে আমি কলেজে যাচ্ছি না ওর বোনের মাধ্যমে, সরি স্কুলে যাচ্ছি না। তো পরবর্তীতে এখন ও কি করছে, আমাদের বাসায় সরাসরি 2-1 ছেলে নিয়ে চলে আসছে মানে এলাকার। তো আসার পর বলতেছে যে আন্টি আপনার মেয়ে যা মানে হয়েছে সব কিছু মানে আমি করছি বা এসে, এখন আমি আপনার মেয়েকে বিয়ে করলে অনেক সুখী রাখবো, কিন্তু আপনি একটাই কথা বলবো যে আপনার মেয়েকে যদি আমার কাছে বিয়ে না দেন তাহলে আমি মানে কী করবো আমি নিজেও জানি না। ভাইয়া ওই ছেলেটা ছিল 1 নম্বরে, মানে ও যদি ভালো ছেলেও হতো, মানে ধরেন গরিবের সন্তান হলেও আমার মা
তেমন কিছু বলতো না, কারণ আমার মা একটা জিনিস মানে একটু মানে আমার ফ্যামিলির দিক দিয়ে সবাই একটু বিশ্বাস করে যে ধনী গরিব তো আল্লাহরই সৃষ্টি, তো এখন ওইটা মানে বিভেদ করে না তারা। তো এখন কি করছে, ও মানে এমন একটা ছেলে ছিল যে মানে আমাদের এলাকাতে 2-3টা মার্ডার করছে। খুবই ডেসপারেট যেটা। হ্যাঁ খুবই। আর ও কি করতো মানে আমাকে যদি ধরেন স্কুল থেকে আসতে সময় আমি যদি কোনো ছেলের সাথে কথা বলতাম, এরপরে গিয়ে শুনতাম যে ওই ছেলের মানে খুব মার খেয়েছে বা ওই ছেলের কোনো না কোনো একটা প্রবলেম হয়েছে, মানে আমি আমার এলাকার কোনো ছেলের সাথে কথা বলতে পারতাম না, বা কোনো বাইরের ছেলে তো প্রশ্নই ওঠে না। মানে স্কুলেও কোনো ছেলেদের সাথে কথা বলতে পারতাম না, মানে সবসময় মানে আমার কথা হচ্ছে যে মেয়েদের সাথে কথা বলা আর মেয়েদের সাথে স্কুল থেকে আসা। পরে কি হয়েছে, এক পর্যায়ে মানে আমার মাকে অনেক ধরনের হুমকি দিছে বা অনেক কিছু বলছে, বলার পর আমার মা এখন কি করবে, এখন আমার মা যেহেতু একটা রাজনীতি বড় একটা পর্যায়ে, এখন মান সম্মান বাঁচানোর জন্য আমার মা একদিন সকালে আমাকে বলতেছে যে তুমি আজকে সকাল সকাল ফ্রেশ হয়ে যাও। মানে মা এমন ভাবে কথা বলতেছে ভাই, আমার মনে হচ্ছে যেন আমি আকাশের চাঁদ হাতে পেয়ে গেছি, যে আমার মা আমার সাথে এত সুন্দর করে কথা বলতেছে। পরে আমি বলতেছি কেন, কি হয়েছে, পরে বলতেছে তোমাকে আজকে এক জায়গায় নিয়ে যাব, তুমি সুন্দর করে মানে গোসল করে ফ্রেশ হয়ে যাও। আমি বলছি আচ্ছা ঠিক আছে, বলতেছে সুন্দর জামা কাপড়ও পরবা। আমি বলছি আচ্ছা ঠিক আছে। পরে মানে এমনভাবে বলতেছে মনে মানে আমি এত খুশি, মানে আমি এই খুশি কাকে বুঝাবো, যে আমার মা আজকে আমাকে এক জায়গায় নিয়ে যাবে, নিজে সে বলছে যে আমাকে নিয়ে যাবে। পরবর্তীতে আমি তখন মার কথা শুনে সবকিছু রেডি, পরে গিয়ে দেখি রাস্তায় মানে সিনজির ভিতরে ও, তারপর মা, তারপর সামনে 2জন লোক। পরে আমি বাবা কোথায়? বাবা নাই, বাবা আমাদের এলাকাতে। আপনি কোথায়? আমি নানার বাড়িতে। তখন ওখানেই মা থাকে? না, মা আসছে এখানে, মা মা তো কাজ থাকতো করে। মা থাকতো বাবার সঙ্গে? হ্যাঁ বাবা। তো এত ঘটনা ঘটে যাচ্ছে, বাবা এগুলো জানে না? না, বাবা কিছুই জানে না, বাবাকে কিছুই বলা হয়নি। তবে আমি অনেক চেষ্টা করছি যে ফোনের মাধ্যমে বাবার সাথে ফোনে কন্ট্যাক্ট করব, কিন্তু কন্ট্যাক্ট করতে গেলেই তখনও আমাকে মারতো। মানে কি বাবার সঙ্গে কি মার ছাড়াছাড়ি হয়ে গিয়েছে নাকি? না, বাবার সাথে মোটামুটি মানে আমার বাবা মার মানে একটাই ইয়ে আছে যে ওরা ছিল। আবার কে যেন জানলা দিয়ে, ওদের সঙ্গে কারো লগে কোনো মিল নাই। আমার সঙ্গে যদি কারো লগে কথা বলে তাহলে তাদের সঙ্গে মারপিট বাজিয়ে দেয়। মানে আপনার হাজবেন্ড? জি, আগের বউডারকে নাকি এরকম আশেপাশের মানুষের তাল টাল দিয়ে তারপরে বের করে দিছে। এজন্য ওরা কারোর লগে মিশে না, ওদের কারোর সঙ্গে মিশতে দেয় না। জি, এরকম করার পরে ভাইয়া বাচ্চা 2টার বয়স 2.5 মাস, 2 থেকে 2.5 মাস, তখন আমার হাজবেন্ড আবার চট্টগ্রাম আসে, আইসা আমাদের বাড়িতে আসে। ও তো আমাদের বাড়ি চিনে, আইসা আমার আম্মাকে সালাম দেয়, দিয়ে বলে যেটা হয়েছে হয়ে গেছে, আপনাদের নাতি হয়েছে, এখন দেখতে যাবেন না। আমার আম্মা তো খুশিতে পুরা পাগল, আমার মেয়ে বাইসা আছে। আমার বাইরে সুইনা দোকান থেকে তারা খুব হুমকি টুমকি দিয়ে আমার ওই ভাই লাঠি টাঠি নিয়ে আইসে ওরে মারবে আবার, কিন্তু আমার মা ঠেকেছে যে দেখ তোর বোনই বাইসে আছে, শুধু তা না তোর বলে ভাগনা ভাগ্নি হয়েছে, এখন ঠান্ডা মাথায় কি করবি এইটা ভাব। এটা চিন্তা ভাবনা করে আমার মা আমার বাইকে করছে, আর আমার জামাই এখান থেকে চলে আসছে। 1 মাস না 15 দিন এরকম পরে আমার আম্মা 2টা ভ্যান গাড়ি বইরা অনেক কিছু নিয়ে গেছে, ল্যাপটপ, হাঁস মুরগি। তারপরে আপনার মা? জি, আমার আপনার মা। আপন মা? হ্যাঁ। কত বছর পর এটা হয়? ভাই আমি অনুমানিক বছর হিসাব জানেন না। না আপনি? ওকে, আপনার মার চেহারা তখন মনে আছে আপনার, যখন এই ঘটনাটা ঘটছে, আপনার মা যখন আপনার বাড়িতে আসছে এত কিছু নিয়ে? না ভাই, আমার মনে ততক্ষণে মার চেহারাও ভুলে গেছেন? না। দিস ইজ দ্য রিয়েল ফ্যাক্ট, প্রিয় শ্রোতা। ওর মার চেহারাও মনে করতে পারছে না, এমন সময়ের ঘটনা। কারণ এত ছোটবেলায় হারিয়ে গিয়েছিল, এবং যতদিন পরে মা ওর বাড়িতে আসছে, ওর যখন সন্তান হয়ে গেছে, তখন মার চেহারাও মনে করতে পারছে না। আমার এই মা যে এতদিন সময় গেল, আপনি আপনার হাজবেন্ডকে কখনো বলেন নাই যে আমার আসল মায়ের কাছে নিয়ে যাও, বা এরকম কিছু বলেন? হ্যাঁ ভাইয়া, আমি যখন থেকে ওই বাড়িতে গেছি তখন থেকেই আমি অনেক কাঁদতাম, যেখানে সেখানে বসে থাকতাম, খাইতাম না, ওদের কারোর লগে মিশতাম না। আমি বাড়ি যাব, আমি আমার আম্মার কাছে যাব, আমি বাড়ি যাব। তখন আমাকে সব সময় খালি আমার শাশুড়ি মারতো, মাথা চুল ধরে বেড়ার সঙ্গে বা যে কোনো পালার সঙ্গে, ওদের তো পালাগুলো বাঁশের পালা বলে, ওগুলা খুঁটিগুলারে, ওগুলোর সঙ্গে ঢুসিয়ে দিত, চুল ধরে এরকম টান দিত, চুল ধরে আবার 2 গালে থাপড়াইতো। আমি মার খেতে খেতে এক পর্যায়ে ভুলে গেছি সবকিছু। আর সবসময় কাজে কর্মে পাঠাইতো, ওইখানে গিয়ে আমি বসে বসে কাঁদতাম অনেক। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন। তার পরবর্তীতে আমার জামাই চলে যায় ওনার কাজে। আমার মারা তার 15-20 দিন পরে এগুলো মেনেজ করে ওরে খবর দেয়। জামাই থেকে ঠিকানা মিকানা জানার পরে আমার আমারা 15-20 দিন পরে যায়, সবকিছু নিয়ে যায়, ল্যাপটপ, হাঁস মুরগি মানে ইত্যাদি যা লাগবে যাবতীয় 2টা ভ্যান গাড়ি ভরে এসব নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে বাড়িতে যায়, সবাই দেখে বলে যে এই ফ্যামিলির মেয়েটার এখানে এসে এত নির্যাতন সহ্য করে। এর ভিতরে ভাইয়া একটা কথা আমি ভুলে গেছি, একটু পিছনে যাচ্ছি। বলুন। আমার
একবার আমাকে খাইতে দেওয়া হয়েছে, তখন একটা বাচ্চা আমার কোলে, যত সম্ভব ছেলেটা। তো কলসি এই পাশে আবার আমার কলসি আছে, কলসির মুখে একটা কাঁচের প্লেট রাখছিলাম আমি। তো আমার হাজবেন্ড বলছে প্লেটটা কিন্তু পড়ে যাবে, হাতের লাড়া খাইলে প্লেটটা নিচে রাখ। আমি আবার রাখি না, আমি কিছু পড়বে না বলে আমি বাদই খাচ্ছি। তো না, এই হাতটা লাড়া দিচ্ছে আর আমার হাতের কোনো লগে প্লেটটা পড়ে ভেঙে গেছে। আমার হাজবেন্ড কি করলো, বাচ্চাটাকে নিয়ে খাড়ির ভিতরে ধুম করে শোয়াইলো। ভাইয়া আমার দুইটা পা ধরে না উঁচুর মিখে নিয়ে উপরের দিকে পা দুইটা মাথা ধরে কয়েকটা বাড়ি দিছে পাকার লগে। আপনার হাজবেন্ড? আমার হাজবেন্ড, ওই প্লেটটার জন্য। ওইখান থেকে ভাইয়া আমার মাথায় খুবই সমস্যা, আজ পর্যন্ত আমি মানসিক রোগে ভুগতাছি। কয়েকটা বাড়ি দেয় মাটির লগে, অনেক 4-5টা মানে দেয়, পা দুইটাকে উপর ধরে। পরবর্তীতে আমি আবার এখানে যাচ্ছি, এই কথাটা বলতে ভুলে গেছি। অনেক রকম ভাবে এই নির্যাতন বুঝতে পেরেছি, আপনার উপর অনেক নির্যাতন করতো। হ্যাঁ, তারপরে আমার আম্মারা যায়, আমার আম্মারা যাইলে মানুষ এরকম ভাবে যে এই ফ্যামিলির মেয়েটা এখানে এসে এরকম ভাবে অত্যাচার করতেছে। এসে পরে আমার মারা যায় চলে আসে, আমার মারা যায় তারপর দুপুরে খায়, তার রাত্রে খায়, তারপরের দিন সকালবেলা খাওয়া দাওয়া করে চলে আসে। এডুকের ভিতরে আমার একবার মার দিছে, এডুক সময়ের ভিতরে আমার আমাদের সামনে আমাকে একবার মারছে। আমাদের বাড়ি থেকে ভাই 8 কেজি চাল ধরবো ওরকম একটা পাতিল নিছে, আমার শাশুড়ি বলতেছে নতুন পাতিলে ভাত বসাইতে, আমার হাজবেন্ড বলতেছে দাদার পুরানো পাতিলে ভাত বসাইতে। এখন আমি কারটা শুনবো? আমি আমার শাশুড়ির ডাই শুনছি। এটা কেন করলাম? সবাই তো পুরোপুরি অবাক হয়ে গেছে। তারপর দিন সকালবেলা না খেয়ে সবাই চলে গেছে, রাগ টাগ করে সবাই চলে গেছে। যাওয়ার পরে বলতে আমার শাশুড়ি এখন আর আমাকে খাবার দেয় না, বলে মা বাবা আসতে এখন তোমার তেল বাইরে গেছে, মানে বিভিন্ন রকমের কথা বলতেছে। আমাকে জুদা করে দেওয়া হইলো। জুদা মানে আলাদা করে দেওয়া হলো। আপনি এতদিন পর আপনার মাকে দেখলেন, আপনার অনুভূতিটা কেমন ছিল? ভাই আমার কোনো অনুভূতি ছিল না, যেটা আমার মাকে জড়িয়ে ধরি বা মাকে যেই করে আমার কাছে সব মা ভাই ভাবি, আমি তো কোনো সময় ভাবি টাবি দেখি নাই, ভাই ঘরে ছোট ছোট দেখেছি, যে যা জড়িয়ে ধরবে এরা, মানে সবই আমার পর মনে হয়েছে। আপন বলতে একটা আগ্রহ যে ভিতরের, আমার আপন জন এদের কাছে যাই, এরকম কোনো হয়নি। এই জন্যই আমরা বলে থাকি যে লাইফ ইজ মোর দ্যান ড্রামা, জীবন নাটকের চেয়ে অনেক অনেক বেশি নাটকীয়। এই সিনটাই যদি আপনি নাটকে দেখতেন, তাহলে বহুবার এক একটা সিন বহু রকম করে ক্যাপশন দিয়ে, বহুবার বহু অ্যাঙ্গেল থেকে ক্যামেরা ঘুরিয়ে মাকে বুকে জড়িয়ে ধরা, বিভিন্ন রকমের বিভিন্ন কিছু করে দেখানো হতো। এবং এই সিনটা দেখাতেই মোটামুটি 3 দিন 3টা সিরিয়াল এবং 3 সপ্তাহ মোটামুটি পার করিয়ে দেওয়া হতো। কিন্তু দ্য হার্ডেস্ট রিয়েলিটি ইজ কোনো ফিলই হয়নি এই মেয়েটার। ওকে, যাই হোক, তারপর আমার শুধু আপনজন ওদের কি মনে হয়েছে ভাই, ও যে আমার স্বামী তাও মনে হয় না। ওর ভাই বোনদের সঙ্গে ভাইয়া বলতাম, ওরে ভাইয়াই মনে হয়েছে, বাবা মা এদের কি মনে হয়েছে। কিন্তু ওদের কাছে আমি তেমন যাইতাম না। আমার মা আমার মাথা হাত বুলিয়ে দেয়, আমার কপালে চুমা খায়, আমার কাছে ওরকম লাগে না, আমার লজ্জা ভাব লাগে কেমন যেন। তারপর দিনে সকালবেলা আমার মা বাবা সবাই না খেয়ে চলে আসে। আসার পরে আমার শাশুড়ি আমার ননদরা আমার লগে খুবই ঝগড়াঝাটি করে। আমার ননদে আমার যায় মারার পরে একটা পর্যায়ে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে আমাকে আলাদা করে দেওয়া হয়। ছোট ছোট 2টা পাতিল 2টা ফেলে দিয়ে আমাদের আলাদা করে দেয়। আলাদা করে দেওয়ার পরে এখন আমি কি করবো, আমি তো কিছু করতে পারি না। আমি চাল কিনে নিয়ে এসেছি 1 কেজি, তখন আমি ওইটা ভাত রান্না করছি। ভাত রান্না করে আমি খাইছি। আমি খাওয়ার পরে আমার শাশুড়ি আবার কি করতো, ওদের তো ভাইয়া খুব অভাব, মাপা চাইলে ভাত রান্না করতো। ভাত রান্না করে আমার শাশুড়ি ওই নারিকেলের মালা দিয়ে ওরা তখন ভাত তরকারি বাড়তো, চামচের কোনো ছিল না। তো নারিকেলের মালাটা সাইডে একটু পরিষ্কার করতো, এক মাথায় একটু মুঞ্চা করে রাখতো। আচ্ছা, ওই নারিকেলের মালাটা ভাইয়া ভাত ছড়ায় মাঝখান দিয়ে ফাঁক করে নারিকেলের মালাটা ডুবায় উপর দিয়ে ভাত দিয়ে সমান করে রাখতো। আর যে মাথাটা মুঞ্চা করে রাখছে ওইটা ভাতের সমান করে রাখতো। যদি এখান থেকে ভাত কেউ খায় তাইলে মালাটা একটু দেখা যাবে, বুঝতে পারবে যেখান থেকে ভাত নিয়ে কেউ খাইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওনার যে আরো 2-3টা ছোট ছোট বাচ্চা, উনি আবার হাঁসের বাচ্চা বিলে ছাইড়া দিছে, ওগুলা খুঁজতে গেছে। ওনার একটা ছেলে ওইখান থেকে ভাত নিয়ে খাইছে, এইটা আবার আমি দেখছি। কিন্তু আমার শাশুড়ি আইসা ভাত নাড়ানো দেখা আমার ঘরে আইসা আমার পাতিল নিয়ে আর একই চাইলের ভাত ভাইয়া, একই জমিনে বর্গা চাষ করা হয়েছে, ওই চাইলটা কি ভাগ করে নিছে, তাহলে একই চাইলের ভাত তো একই রকম হবে। তো উনি কি করছে, আমার পাতিল ওনার পাতিল নিয়ে, ওনার আবার আমার চাচা শ্বশুর মেম্বার তাদের ঘরে নিয়ে দেখাইতেছে, দেখেন আমার পাতিলের ভাতেই পাতিলে। তখন আমার কাছে পুরো এই ব্যাপারটা আমি কোনো কথাই বলতে পারলাম না। তখন বুঝতে পেরেছি যে আপনাকে আলাদা করে দেওয়ার পরেও আপনাদের সংসারের মধ্যে একটা ঝামেলা তৈরি হচ্ছে। জি, আমার স্বামী আইসা আমাকে এমন উল্টা পাল্টা মার দিল। পরবর্তীতে ভাইয়া তখন না আমার ঘরে ওই যে ধানের ওষুধ ছিল, আমি ওইখান থেকে কিছু ওষুধ খাইয়া ফেলি যে বেশি একটা না, কিন্তু একটা ঢোক খাইয়া ফেলি আমি।
আর বাকিটা খাইতে পারি না, আমার হাজবেন্ড এসে ধরে ফেলে, চাটাচাটির লাগে সবগুলো ওষুধ পড়ে যায়। পরে যাওয়ার পরেও আবার চিৎকার বাক্কা দিয়ে ওটা আশেপাশে তখন সবাই আসে, আইসা আমাকে তেঁতুল গোলায় আর ডিম ভাঙ্গা, ডিমের সাদা অংশ এরকম করে টোরে খাওয়ায়, খাবে অনেক বমি করায়। তখন মনে হয় সন্ধ্যা 7টা-8টা হবে, আমাকে পানিতে 1-1.5 ঘন্টা ডুবাইয়া রাখে, পুষ্করিণীতে নামাইয়া। কিন্তু তারপরে ভাই আমি মরি নেই কেন আমি জানি না। তার পরবর্তীতে মনে করেন বিষটা খাওয়ার পরে কিছুদিন এভাবে যায়, যাওয়ার কিছুদিন পরে আমার মা আর আমার ভাই আসে, বড় ভাই আসে, কোরবানি গোশত নিয়ে আর আতপ চাইলের গুঁড়া নিয়ে আসে। আমার মারা আসছে, কোনো বাজার সদাই কিছু নেই, ঘরে চাইলো নাই। আমার শাশুড়িরা কোনো মাথা ঘামায় না। সারা রাত আমার মা আর আমার ভাই না খেয়ে ঘুমায় রয়েছে ওদের বারিন্দায়, যে বারিন্দার কোনো বেড়া নেই, উপর দিয়ে শুধু চাল আছে। মাই গুডনেস। তো ওই জায়গায় আমার মা আর আমার ভাই রে আমি একটা খেতা নিয়ে বিছিয়ে দিছি, ওরা সারা রাত ওই জায়গায় না খেয়েছিল। সকালবেলা উঠা আমি কি করলাম, আমার ভাই আর আমি ওইটা যে গুঁড়া নিয়ে আসছে ওরা, ওই গুঁড়াটা দিয়ে রুটি বানাইছি আর ওদের গোস্তই রান্না করেছি, করে ওদেরকে খাইতে দিছি। আমার হাজবেন্ডের সঙ্গে আমার ভাইয়ের সঙ্গে মারামারি হয় এই জায়গায়। সকালবেলা আমি যখন ওদেরকে রুটি গোস্ত খাওয়াইলাম, তারপরে একটা কথা নিয়ে ওইখানে হাতাহাতি হয়, মারামারি হয়। তখন আমার জামাই রে একটা বাঁশ নিয়ে চলে যাইতেছে আমার জামাই ভাইরে মারার জন্য, আমার আম্মার সামনে দাঁড়াইছে আর আমার আম্মাকে 2টা বাড়ি দিছে বাঁশ দিয়ে। তখন আমার ভাই খুব চেতে যায়, চেতে গেল, আমার ভাইয়ের লগে অনেকটা মারামারি হইলো। ওদের বাড়ি, আমার ভাই তেমন একটা পারে না। আমার ভাইয়াকে এখানে একটা কামড় দিয়ে ভাইয়া এতটুকু মাংস মুখে করে নিয়েই যায়। কি এটা আপনার জামাই? আমার হাজবেন্ড। আমার ভাইয়ের এখানে এত বড় একটা গর্ত পড়ে যায়, আমার ভাইয়া মাগো করে মাটিতে পড়ে যায়, ভাইয়া রক্তে পুরা উঠান ভাইসা যায় ওদের। পরবর্তীতে ওদের সর্বশন থানায় গিয়ে আমার ভাইয়া এটাকে বেন্টিশ করে ওইখান থেকে আমার মাকে নিয়ে চলে যায় দেশে, গিয়ে কর্ণফুলী থানায় যায় ওরা। থানায় গিয়ে জিটি করে আর সবকিছু বিস্তারিত বলার পরে ওরা এখান থেকে একটা কাগজ দেয়, দিয়ে আমার মা আর আমার ভাই আবার ওদের চরবেশন আসে। ওদের থানায় যায়, থানায় গিয়ে দেখায় পুলিশে, দেখাইলে পুলিশ আবার আরেকটা কাগজ লেখে ওদের চেয়ারম্যানের কাছে পাঠায়, ওনার কাছে পাঠাইলে উনি আবার ওদের বাড়িতে চৌকিদার পাঠায়। তো চৌকিদার পাঠাইলে চৌকিদার ওরে ধরে নিয়ে যায়। আপনার হাজবেন্ডকে? জি, ধরে বাজারে নাই। আমার আম্মা আর আমার ভাই চেয়ারম্যানের কাছেই আছে। তখন আমার ননস আর আমার শাশুড়ি আমাকে এখন এত আদর করে আর অনেক কিছু বুঝায়, আমি বুঝতেছি না কেন আমাকে এসব শিখানো হয়। আর আমার যে মা ভাই আসছে এটাও আমি এখনো জানি না। কিন্তু পরবর্তীতে দেখলাম ও আমার হাজবেন্ডের নাকি চেয়ারম্যানে কয়েকটা থাপ্পড় ছোঁয়ার দিছে ওইখানে। আমার আম্মার আমার ভাইয়ের পা ধরে মাপটা চাওয়াইছে, চাওয়ানোর পরে বলছে যে এদেরকে আমি তোর সঙ্গে করে দিয়ে দিলাম, মান সম্মান মতো এদের মান সম্মান বজায় রাখবি, এদের সঙ্গে এদের মেয়ে নাতিন সহ দিয়ে দিবি, কিছুদিন বেড়ে আবার চলে আসবে। পরবর্তীতে ওরা বাড়িতে আসছে, আমার হাজবেন্ড আমাকে বলতেছে বাবুদের কাপড় চোপড় গোছে আর তোমার কাপড় চোপড় গোছে আর লও। তা না, আমি আমার মা আর ভাইকে তো দেখলাম, আমি বুঝতে পারছি মনে হয় আমাকে নিবে, নিয়ে আমাকে নিয়ে চট্টগ্রাম চলে আসে। চট্টগ্রাম চলে আসার পরে আমার ভাইয়ের মনে ক্ষেপ, ওকে যদি আমি একবার চট্টগ্রাম পাই তাহলে ওরে মাটির লগে মিশিয়ে এলাম, কিন্তু এটা আমার হাজবেন্ডও বুঝতে পারছে। তা আমি চট্টগ্রাম আসার পরে ভাইয়া আমার বাসার ভিতরে অবস্থা দেখে ভাই আমি এত নাচতাছি, মনে হয় যেন পৃথিবীতে আমি এখন আসছি। আমি ওদের বাথরুমে ব্রাশ দেখি, ফেস দেখি, শ্যাম্পু দেখি, এসব তো আমি কখনো চিনতামই না ভাইয়া। চুলার ছাই আছে না ভাইয়া, ওই ছাই দিয়ে দাঁত মাজতাম আমরা। বুঝতে পেরেছি। তো ওই জায়গা থেকে আপনি এখন আমি বাড়িতে আসার পরে এসব দেখে ভাই আমি খুব, আমার কাছে সবকিছু অন্যরকম লাগে, যে পৃথিবী কেমন, আমি কোথা থেকে কোথায় আসলাম। এদের ফেস টেস আমি ধরে দেখি, এটা কি ওইটা কি, এসব লারি সারি, আর খুব নিজে মনে মনে অনেক আনন্দ পাই, লাফাচ্ছি, এই করছি সে করছি। পরে ওরাও আমাকে আবার এডি কিনে দিছে, ব্রাশ কিনে দেয়, বলে যে দাঁত মাছ সাবান দিয়ে বাথরুমের ভিতরে ঝর্ণা ছাড়াই গোসল করি, অন্যরকম একটা আনন্দ লাগে। পরবর্তীতে এরকম করতে করতে ভাইয়া মনে হয় অনেক দিন যায়, 1-1.5 বছর 2 বছরের কাছাকাছি যায়। যাওয়ার পরে ওই বাচ্চাগুলাকে আমার ভাইয়ের বাচ্চার সঙ্গে মসজিদে পাঠানো হয় সকালবেলায়, আবার রাস্তায় সবসময় ধুলা বালু লয়ে খেলে, ওরা খেলে টেলে দুপুরে আবার বাসায় আসে। তো সবসময় তো এরকম, ফুট করে ওরা একদিন দুইজনই হারিয়ে গেছে, ওদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সব জায়গায় শহর বন্দর যেখানে চট্টগ্রাম আছে সব জায়গায় খোঁজ নেওয়া হয়েছে, বাচ্চা দুটাকে ও নিয়ে গেছে। ও আসলে নিয়ে গেছে বাচ্চা দুটাকে? ও আসলে অনেক দিন ধরেই চট্টগ্রাম থাকতো, তবে গাঁও ডাকা দিয়ে সুযোগ পায় একদিন দন্ডা বাচ্চা নিয়ে গেছে। তো ছেলেটাকে নিয়ে ওদের বাড়ির পাশে এক বাড়ি আছে, আমি চিনতাম ওই বাড়িতে গরু রাখার কাজে দিছে, আর মেয়েটাকে ঢাকায় বাসায় কাজে দিছে। পরবর্তীতে আমরা তো আর এসব কিছু জানি না, আমরা খোঁজ করতেছি, করার পর এক পর্যায়ে অফ হয়ে গেলাম, পাইলাম না বাচ্চা দুইটাকে। পরে 1 বছর কেটে যায়।
1 বছর পরে ও একদিন আসে, আমাকে নেওয়ার জন্য কিছু লোককে টাকা খাওয়ায়। তো টাকা খাওয়ার পরে যাদেরকে টাকা খাওয়ায় তারা আবার এলাকায় চিপাই সাপাই একটু মাস্তানি টাস্তানি করে, আর আমার ভাইরে মাইর দেওয়ার জন্য কিছু টাকা দেয়। তখন এটা আবার আমার ভাই শুনতে পারছি, জানাজানি হয়ে গেছে। জানাজানি হয়ে যাওয়ার পরে আমার ভাই আমার মাকে নিয়ে আর আমার ছোট বোনটাকে নিয়ে আমাদেরকে ঢাকায় পাঠিয়ে দেয়। একদিন রাতের 12টার গাড়িতে 1 মাসের চাল ডাল যা যা কিনা লাগবে ওইসব দিয়ে আমাদেরকে 3 জনকে ঢাকা পাঠিয়ে দেয়। ঢাকা আমরা কখনোই চিনি না বা চিনতাম না। ঢাকায় আইসা গাড়িতে আমরা জিজ্ঞাসা করে যে আপনারা কোথায় নামবেন, আমিও জানি না বলতে, আমার আম্মাও জানি না বলতে যে আমরা কোথায় যাব। বলি শুধু ঢাকায় যাবো। ঢাকায় কোন জায়গায় যাবেন? না আমিও কান্দাছি, আমার মা কান্দাছে, মার কান্না দেখে আমিও কান্দাছি। কান্না করার পরে বলে যে, আমি বলি যে আপনারা আমাকে ঢাকায় নিয়ে যে কোনো একটা জায়গায় নামিয়ে দিয়েন। পরে দিয়ে ফার্ম গেট নাইনে নামিয়ে দিছে। ফার্ম গেট পার্কের পাশে ভাই আমরা সারা দিন ছিলাম। তো ওইখানে ভাইয়া শসা, টমেটো, কিছু আপেল পচা এগুলো আবার পয়সা গেলে ওইরকম ফিকে মেরে মেরে রাস্তার সাইডে ফেলে দেয়, ওগুলো আমরা টুকে টুকে 2 বোনে খাই। আমি একটু থামাচ্ছি আপনাকে, আমি পুরো বিষয়টা বুঝে উঠতে পারিনি। আপনি কেন গেলেন ঢাকাতে? কি দরকার ছিল ঢাকাতে যাওয়ার? ঢাকাতে ওই যে ভাইয়া ওই লোক আমাদের এলাকায় চিপা চাপা কিছু লোকজন আছে একটু সন্ত্রাসী টাইপের, মাস্তান টাইপের, ওদেরকে কিছু টাকা খাওয়াইছে আমাকে তুলে নেওয়ার জন্য, নিয়ে ওর কাছে দিতে। তো ঢাকায় কারা ছিল? ঢাকায় কেউ ছিল না ভাইয়া, কেউ ছিল না। এমনি অজান্তেই অচেনা একটা জায়গায় বাড়ি জমাচ্ছেন? এছাড়া আমাদের কি করবেন ঢাকায় এসে? কোনো প্ল্যান পরিকল্পনা ছিল? কোনো প্ল্যান পরিকল্পনা ছিল না। আমাদেরকে লুকানো হয় যে আপনারা ঢাকায় গিয়ে যে কোনো একটা জায়গায় থাকবেন, বাসা টাসা ভাড়া নিয়ে ওইখান থেকে কিছুদিন পরে নিয়ে আসবো, এরকম বলে পাঠানো হয়। আপনার ভাই পাঠায়? আমার বড় ভাই পাঠায়। তো আপনারা কোথায় বাসা নেবেন আপনার বড় ভাই কেমনে জানবে? জানি না ভাইয়া, মানে পরবর্তীতে তখন ভাইয়া চিঠি লেখালেখি হইতো, চিঠিতে আর ওই যে অনেক দোকানে ইন্টারকম টেলিফোন ছিল, টেলিফোনে কথা হতো। ওকে, হ্যাঁ বলুন। তারপরে ভাই আমাদেরকে ফার্ম গেট নামিয়ে দিচ্ছে। আমরা পার্কের পাশে সারাদিন বসেছিলাম রোদের ভিতরে। আমার মা পড়ে গেছিল একটা পর্যায়ে, পরে বস্তার উপরেই আমার মা এরকম ঢেলান দিয়ে সরেছে, আর আমরা 2 বোন ওই টমেটো, তারপরে শসা, কিছু আপেল টাফেল পয়সা গেলে যেগুলো ফালাইয়া দেয় ওগুলো আমরা 2 বোন খুঁটা খুঁটা আইনে খাই। আবার গায়ের লগে এরকম মোছা দিয়ে মারও আইনে দেই খাওয়ার জন্য। মায় তো ওই বস্তা নিয়েই বসে আছে। পরে এরকম করতে করতে সারাদিন গেল। বিকেল যখন 4টা-5টা বাজে যেতেছে, একটা আপেল, যে লোকটাই আপেল ফালাইছে আমরা ওইটা টুকে টুকে খাই, ওই লোকটাই আমাদেরকে ফলো করছে। উনি আসলো এখানে, আইসা বলতেছে যে খালাম্মা আপনারা সকালবেলা দেখতেছি এই জায়গায় এত রোদের ভিতরে এখানে বসে রয়েছেন, এই যে বাচ্চা 2টায়। তারপরে বলতেছে যে আপনারা কোথা থেকে আসছেন, কোথায় যাবেন, কেন এখানে এরকম রয়েছেন। পরে আমার মা অসুস্থ, এত অসুস্থ গেছে কথাই বলতে পারে না। তখন আমি বলছি আমরা চট্টগ্রাম থেকে আসছি। কয় যাবা কোথায়? আমি কে আসছি তো ঢাকায়। কয় এখন কোথায় যাবো? আমি তো জানি না এখন কোথায় যাবো, গাড়ি আমাদেরকে এখানে নামে দিছে, আমরা এখানে বসে আছি। পরে আমার মা ওইটা কোনো মতে বসে বলে যে বাবা আমরা তো একটা বিপদে পড়ে ঢাকায় আসছি, এখন আমরা একটু থাকার আশ্রয় চাইতেছি, আমাদেরকে একটা বাসা টাসার কিছুতে চিনি না, কখনো আইনে এটা বাসার ব্যবস্থা করে দাও। তখন ওই লোকটাও আবার মেসে থাকে, একটা ফ্যামিলির সঙ্গে থাকে, টাকা দিয়ে খায়, ওই ফ্যামিলির কাছে নিয়ে আসছে। একটা কুলি ডাইকে বস্তাগুলো উঠাইছে, উঠাইয়া ওই বাসায় নিয়ে আসছে। বাসায় নিয়ে আসার পরে ওনাদের বাসা রাখার কোনো জায়গা নাই, কিন্তু ওনারা খাওয়াইছিল তখন, রাত্রে একবেলা খাওয়াইছে। খাওয়াইয়া একটা বাসায় কাজের বুয়া চাইতেছে, তো ওই বাসাটায় যা ওই মহিলা নিয়ে গেছে আমার আম্মারে নিয়ে যায় কথা বলাইছে যে ভাঙতি মাস ভাইয়া তখন মনে মাসের 6-7 দিন আছে, এখন তো আমরা বাসাও কোথাও পাবো না, খালি না 1 তারিখ ছাড়া, তখন কই থাকবো। তখন বলতেছে যে এই মহিলারে আপনারা রাখেন, 2টা বাচ্চা সহ 2টা মেয়ে আছে ওনার সঙ্গে, একটা রুমে রাখেন, আর উনি দরকারে কয়েকদিন কাজ করে দিব। এই কথা বললা ওই 3 তালাক নিয়ে ওই মহিলা আমার আম্মারে এরকম বলা বলিতে কথা ঠিক হয়েছে। তারপরে আমরা ওইখানে রাত্রে গেছি, রাত্রে যায় ভাঙতি মাসের কয়েকদিনই ওই জায়গায় ছিলাম। তারপরে একটা রুম ওই মহিলারে নিয়েই আমার আম্মা খুঁজা ছোট্ট একটা রুম বের করছে। বের করার পরে রুমটা 1200 টাকা ভাড়া। পরে এখন আমার আম্মারে 3000 টাকা দিছে আমার ভাইয়া, তো 1 মাসের ভাড়া 1200 টাকা। তারপরে আমরা কি করব? এখন আমার মা ওই কয়দিন ওই জায়গায় কাজ করে বাসায় যখন আমরা আসলাম, আমার মা একটা মেসে কাজ নিছে, মেসে কাজ নিয়ে আমাদেরকে খাওয়াইতেছে, আর যে টাকা পায় ওই টাকা দিয়ে ঘর ভাড়া দিয়ে দেয়। আচ্ছা, এইভাবে করতে করতে প্রায় 1 বছরের মতো হয়ে যায়। এর মধ্যে আপনারা বাড়িতে যোগাযোগ করা বা কোনো কিছু করা? আর আপনার বাবা তখন কোথায় ছিল? আমার বাবা তো ভাইয়া তখন আমাকে নিয়ে যাওয়ার কিছু বছর পরে মারা যায়। আপনার বাবা? তো আমার যে ছোট বোনটার কথা বলতেছি, ওইটা আমার আব্বা মারা যাওয়ার 14 দিন পরে নাকি আমার ওই বোনটা হয়।
মানে যে ছোট বোনকে নিয়ে আপনারা এখন এই মুহূর্তে জি ঢাকায়, এই মুহূর্তে মানে ঢাকায় যে গল্পের যে মুহূর্তে আছেন আর কি। জি। ওকে, বলুন তারপর। 1 বছর হয়ে যাওয়ার পরে এখন আমি এখন একটু ভালোই বুঝতে পারছি। আমি একদিন সকালবেলা উঠা দাঁড়াইছিলাম রাস্তার মাথায়, দেখতেছি মেয়েরা একবারে লাইন দিয়ে যাইতেছে। পিছন থেকে একটা মেয়েরে আমি ধরছি, ধরে বলতেছি যে আপু তোমরা কই যাইতেছো? পরে বলে যে আমরা অফিসে যাই। আমি কই কিসের অফিস? বলে যে আমরা চাকরি করি, অফিসে যাই। আমি কই কি আমারই নিবা তোমাদের সঙ্গে? কই আসো। পরে মেয়েটা আমাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে মেয়েটা তো ভিতরে ঢুকে গেছে, আমাকে বলছে তুমি এখানে দাঁড়াও, আমি উপর থেকে সুপারভাইজার ফাটামো, সুপারভাইজার তোমার লগে কথা বলে তোমার উপরে নিয়ে যাবে, তুমি যাইবে না কিন্তু। আমি তো দাঁড়িয়ে রয়েছি, সুপারভাইজার আসছে দিনের 11টা বাজে, আমি দাঁড়াইছি সকাল 8টা বাজে। 11টা বাজে আসছে, আইসা সুপারভাইজার আমার আগা থেকে মাথা পর্যন্ত এরকম তাকায় আসার পর না না হবে না, আমি ছোট, আর আবার একটু ছোট, ওগুলা ভাইয়ার আসলে বাথরুমে নিয়ে লুকায়। ওকে। তখন আমরা দেখে বলে যে না না ছোট ভাইয়ার আসলে সমস্যা হবে, এটা বলে সুপারভাইজার ভিতরে চলে গেছে। চলে যাওয়ার পরে এখন তো ভাই আমি ফিউশনে যে ফিরে বাসায় যাবো আমি তো আর চিনি না। তো আমি সারাদিন ওই গেড়ে বসে বসে কান্না করতেছি, আর আমার ক্ষুধার জ্বালায় আমার আরো বেশি কান্না। সারাদিন আমি সকালবেলাও কিছু না খেয়ে বেরোইছি। তো আরেকটা সুপারভাইজার লাঞ্চ করতে বের হয়েছে, বের হয়ে দেখে যে আমি ওইখানে কান্দাছি, জুতাগুলো আমি থুয়ে জুতার উপরে বসে আমি কান্না করতেছি। সুপারভাইজার আমাকে বলতেছে এই তুমি কে, ভিতরে ঢুকছো কিভাবে, আর এখানে বসে কান্না করো কেন? পরে আমি বলতেছি যে দেখেন ভাইয়া আমার তো এই গার্মেন্টসের একটা মেয়ে নিয়ে আসছে, আমি আর মেয়েটাকে খুঁজে পাই না। আমাকে বলছে এখানে চাকরি দিবে, একটা লোক এসে আমার সঙ্গে কথা বলে গেছে, সেই লোক বলতেছে যে আমার নিবে না, চাকরি দিবে না, আর আমি যে মেয়ের লগে আসছি ওই মেয়েরও আর পাই না, তাহলে আমি বাসায় কেমনে যাবো? পরে দেখো ওই মেয়েটার নাম কি, আমি বলি যে মেয়েটার নাম নাসিমা। মেয়েটা বলছে যে ওর নাম নাসিমা। পরে দিয়া ওই লোকটা কয় তুমি এখানে থাকো। উনি আবার দোকানে গিয়ে খেটে আসলো, আইসা আমাকে উপরে নিয়ে গেল, নিয়ে ইনচার্জ নাকি বলে ওনার সঙ্গে কথা বললো যে স্যার এরকম এরকম মেয়েটা এই সমস্যা পড়ছে, স্যার রাইখে দেন। পরে কিছু অল্প বেতন দিয়ে হইলো রাইখে দেন। পরে আমার রাইখে দিল, রাইখে একটা মেশিনের সামনে বসাইলো সুতা কাটার জন্য। কত টাকা বেতন দিল আমি জানি না ভাইয়া, তখনও জানেন না? না, সুতা কাটতে ওই ছোট একগুলা কাঠার বলে ওইটা দিয়ে সুতা কাটতে দিছে। তখন অপরাটার আমাকে বলে বডি গুলা উঠাও। আর ভাইয়া বডি মানে কি আমি বুঝতে পারি না, আমি বডি কোথায় পাবো? আমি ভাবছিলাম যে রান্নাঘরের হয়তো ওই বটি হইতে পারে, তখন ওই বটি আমি কিন্তু করা ওই কাপড় গুলাকে বটি বলে, যে বডি পার্ট, মানে শরীরের যে অংশটা সেটাকে বলছে বডি। মানে আমি তো এদিক সেদিক তাকাইতেছি যে বডি আমি কই পাবো। ওই মেয়ে তো আমার লোকে খুব রাগে গেছে, সে ভাবতেছে যে আমি মনে হয় ঘাটতেরা। ও বলতেছে যে মেয়েটা তো খুব ঘাটতারা, ফাজিল টাইপের, এই হেল্পার কই থেকে আইনে দিচ্ছে আমারে। এসে কিন্তু আমি নিচে মিকে তাকাইতেছি আর কাটতেছি, কিন্তু আমার চোখ দিয়ে অটোমেটিক পানি পড়তেছে যে আল্লাহ আমি কোথা থেকে কোথায় আসলাম, কেউই তো আমার ভালোভাবে কথা বলে না। পরে দিয়ে আমি বুঝতে পারি নাই যে এগুলারে আপনারা বডি কন। তখন থেকে আমি বুঝতে পারছি। তারপরে যেটা ভাই কাপড় কাছে সিজার বলে ওরা, আমরা তো বলতাম কেসি। কেসির ইংরেজিটা হচ্ছে সিজার। হ্যাঁ, আপনার জানার কথা না? হ্যাঁ জি। তখন যেখানে যাইতাম সবাই আমার লাগে উল্টা ফুল্টা ব্যবহার করতো, আমি যে বুঝতে পারতাম না আমার ওদের কথাগুলো গার্মেন্টসের ভিতরে। তখন কেউ আমার লাগে ভালো কথা নয়, অনেক অপারেটর আমাকে মারতো, উঠতো, থাপড়াইতো, ওদের ধারণা যে আমি মনে হয় তেরা টাইপের। এরকম করার পরে আমাকে যখন রাতের 9টা বাজে ছুটি হবে, তখন আমি কিভাবে বাসায় যাব? তা না, আমি আমাদের লাইন ছেড়ে দিছি, আমি বৈশাখ কান দিয়ে আমাদের লাইন ছুটি দিয়ে দিছি, আমি বৈশাখ কান্না করি। পরে ওই সুপারভাইজার আমাকে বলতেছে তুমি বসে আছো কেন, যাও না কেন? পরে আমি বলি যে ভাইয়া আমি তো যে বলতেছে বা ওকে বিদেশ পাঠানোর জন্য, যাতে আমার মাকে বলে টাকা পয়সা কিছু দেওয়ার জন্য। ওকে। তো এরকম কিছু বলতেছে। পরে বলার পরে আমি এগুলো আড়াল থেকে শুনতে পাই। তো পরে আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি কি আসলে সত্যি আমাকে ভালোবাসো না আমার মায়ের টাকাকে ভালোবাসো? পরে ও বলতেছে কেন হঠাৎ এই প্রশ্ন? আমি বলতেছি না সত্যি করে বলো, তোমার যদি টাকার প্রয়োজন লাগে তাহলে বলো, আর এরকম তো কোনো মানি হয় না। পরে ওই দিন ও আমাকে অনেক মারে, মানে ওদের বাসায়, ওর ওই কাজিনের বাসায় আমাকে অনেক মারে। ওকে। পরে মারার পর আমি কিছু বলি না, যেহেতু এবার আমি নিজের স্বেচ্ছায় চলে আসছি, এখন আর আমি কি বলবো, কাউকে বলার মতো তো কিছু নাই। পরে আমি আবার আমার মাকে ফোন দিই। পরে ফোন দেওয়াতে আমার মা আমার সাথে অনেক একটু রাগারাগি করার পরে এখন কি করবে? পরে ও বলতেছে যে আপনার মেয়েকে এসে আপনি নিয়ে যান, এরকম মেয়ে আমার মানে লাগবে না। পরে ও আমার মায়ের কাছে অনেক কথা বলে। পরে বলার পর এখন আমার মা কি করছে, আমাকে আবার মানে আমার মায়ের কাছে এবার মানে বলছে কি যে আমার মায়ের কাছে আমি গেছি। তো যাওয়ার পরে আমার মা আবার আমার মামাদেরকে মানে হাতে পায়ে রিকোয়েস্ট করে এবার লাস্ট বারের মতো আমাকে দিয়ে আসে। তো দিয়ে আসার পর তখন আমি মানে প্রায় টেস্ট দেব 10-এ।
তো পরে কি হয়েছে, তো আমার টেস্ট পরীক্ষা গেল, তো দেওয়াতে টেস্ট পরীক্ষা তো তেমন একটা ভালো রেজাল্ট হলো না, কারণ আমি তো পড়িয়ে নাই মোট কথা টেস্টের আগে। তো তারপরে টেস্ট পরীক্ষা দিলাম, তো দেওয়ার পরে এখানে স্যাররা অনেক মানে খারাপ করছে যে আমি কেন রেজাল্ট খারাপ করলাম। তারপরে এরকম করাতে তারপরে আমি আবার মনোযোগ দিয়ে পড়াশোনা করি। তো ও কি করছে, এরকম টেস্টের পরে আমার যখন পরীক্ষা চলে আসছে, এসিতে পরীক্ষা, তখন ও আসছে, এসে আবার বলতেছে যে আমাকে এবারের মতো ক্ষমা করে দাও, বা স্কুলে অনেক কিছু আমার ফ্রেন্ডদের কাছে অনেক কথা বলে যে তোমার ফ্রেন্ডকে বলো, যে মানে যে ফ্রেন্ডটা সবকিছু জানতো আমি আবার ওকে বলে দিছিলাম যে জানো আমি ও সুমার কাছে সবকিছু বলছি এই হে। তো ওই সুমার কাছে প্রতিদিন ডিস্টার্ব করতো যে তোমার ফ্রেন্ডকে বলো আমার ভুল হয়ে গেছে, মানুষ ভুল করে না, অনেক রিকোয়েস্ট করতো। ভাইয়া মানে ওকে আমি পরবর্তীতে মানে আমার ফ্রেন্ড আমাকে বুঝাচ্ছে হয়তো ও ভুল করে ফেলছে, বা এখন আসলে ও বলতেছে যে আমি আসলে খুবই অন্ধ হয়ে গেছি, আমি সেই অনেক কিছু বলার পর তারপর ওকে আমি আবার লাস্ট চান্স দিই, আমার বলছি যে আমার পরীক্ষাটা যাক তারপর আমি দেখি। আমি যেটা বুঝতে পারছি যে একবার ফ্যামিলি মিস্টেক, রাইট? সেকেন্ড টাইম আপনি যখন গেলেন তখন ফ্যামিলি মোটামুটি ওর কাছ থেকে আপনার মাও ওকে সাপোর্ট করছে না, তখন আপনার মিস্টেক। থার্ড টাইমে যখন আপনি যাচ্ছেন ওর সাথে তখন এটা পুরোপুরি আপনার মিস্টেক, কজ ততদিনে আপনার ফ্যামিলি ওর কাছ থেকে মোটামুটি সরিয়ে আনার জন্য প্রিপেয়ার ছিল। ডিভোর্স দিচ্ছিলেন না কেন, লোকটা যদি এত খারাপ? ভাইয়া ডিভোর্স দিয়ে দেবো, ডিভোর্স দেওয়ার মতো তো আমাকে কেউ একজন আমার পাশে থাকতে হবে। আমার পাশে থাকতে হবে মানে? মানে আমি কিভাবে ডিভোর্স দেবো, আইনের বা আমি তো এরকম কিছু। আপনার মার প্ল্যানটা কি ছিল আমাকে এটা একটু পরিষ্কার করেন। আপনার মা ওকে বিয়ে দিয়ে রেখেছে, বাট আপনার ওখানে থাকতে দিচ্ছে না, আবার আপনি গেলে সেখানে কেউ জানলে বলতেছে পুকুর বাড়িতে থাকে, মানে এটা কি? মানে এটা আমার মা চাচ্ছিল যে ও ওর থেকে যদি আমি একটু দূরে থাকি আস্তে আস্তে ও আমাকে মানে ভুলে যাবে, বা তো আমার তাহলে বিয়ে দেওয়ার কারণটা কি ছিল? বিয়ে দেওয়ার কারণটা ছিল ওকে একটা দেখানো মানে নাটক, মানে আমার মা যেটা পরে বললো, মানে এখন মানে যেটা আমি বুঝতেছি, আমার মা আমাকে বলছে যে বিয়ে দেওয়াটা নাকি ছিল একটা নাটক, মানে ও যদি বিয়ে না দেয় তাহলে তো অনেকে কথা বলার পরও বিয়ে ভেঙে যায় বা মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়। তা আমার মা নাকি ওকে বলছিল যে আমার মেয়েকে তো তোমার কাছে বিয়ে দিয়ে দিচ্ছি, তাহলে তো আমার মেয়েকে আর কোথাও বিয়ে দেবো না, তো তুমি যদি বিদেশ চলে যাও, বিদেশ থেকে আসার পর আমার মেয়েরও পড়াশোনা শেষ হবে, তখন তোমাকে তোমার হাতে আমার মেয়েকে উঠাই দিয়ে দেবো। সো ইট ওয়াজ হার প্ল্যান অ্যাকচুয়ালি, এবং যাতে করে বিয়েটা করে সে দেশের বাইরে চলে যায়, হ্যাঁ। কিন্তু সে সেটা ইমিডিয়েটলি করেনি। না না। আচ্ছা, তো যখন আপনি বারবার ওনার সঙ্গে যাচ্ছিলেন তখন তো আপনি বুঝতে পারছিলেন যেটা উচিত হচ্ছে না, এটা ভুল হচ্ছে। হ্যাঁ আমি যখন তখন আপনি কেন যাচ্ছিলেন? আপনার পরিবার থেকে খুব বেশি অশান্তি হচ্ছিল আপনার সঙ্গে সেই জন্য যাওয়া, নাকি এমন কোনো মোহের মধ্যে ছিলেন বা ওর প্রতি আপনি দুর্বল হয়ে গেছেন একসাথে থাকার কারণে? ভাইয়া ওর প্রতি আমার তেমন একটা দুর্বল ছিল না, তারপরেও মানে ও আমাকে বারবার আমি চিন্তা করতাম যে ওর কাছে তো আমার কতগুলো ছবি আছে। সেটা তো বিয়ের আগে, বিয়ের পরের ছবিগুলো? বিয়ের পরের ছবিগুলোও তো আছে ওর কাছে, but বিয়ের পরের ছবিগুলো কি আপনি দিতেন নাকি ও তুলতো? মানে ঘটনাটা কি ছিল? ঘটনাটা কি ছিল, যখন আমরা একসাথে থাকতাম তখন ধরেন অনেক ছবি উঠানো হতো, হ্যাঁ হয় আমারও উঠানো হতো বা ও উঠাইতো, একরকম ছবি উঠানো ছিল। Okay. তো ওইগুলো তো এগুলো আপনারা খুব মিউচুয়ালি করতেন? হ্যাঁ হ্যাঁ, তো আমার তো ফোন ছিল না তখন, ওরই ফোন ছিল, তো ওর ফোনে ধরেন আমাদের দুজনের মধ্যে- এগুলো নোট করবেন আপনারা? হ্যাঁ হ্যাঁ। তারপর ধরেন ওর ফোনে আমার মানে ছিল আর কি, মানে ধরেন আমাদের দুজনের ছবি ছিল, তো ও কি করছে পরবর্তীতে আমাকে বলতো যে মানে আমি যদি ওর সাথে না যেতে চাইতাম তাহলে আমাকে বলতো যে আমি এই ছবিগুলো, তখন তো তোমার মানে জাস্ট অল্প পিক ছিল, এখন তো তোমার আরো একদম ফুল ছবি আছে, এখন তুমি কি করবা, এখন তো তোমার যাওয়ার কোনো পথ নেই। পরবর্তীতে ও এরকম করলে, তো তার জন্য থার্ড টাইম আমি ওকে মানে লাস্ট সুযোগ দিয়েছিলাম আর কি, মানে দেখি ও কি করে। এবার আমি নিজে আমি একটু থামাচ্ছি আপনাকে। প্রথম কথা হচ্ছে যে যেই ছেলেটা কয়েকটা ছবি দিয়ে ব্ল্যাকমেইল করার কারণে আপনি তার ঘর সংসার করতে বাধ্য হচ্ছেন, ইমোশনালি বাধ্য হচ্ছেন, ফিজিক্যালি মেন্টালি যত রকমের টর্চার আছে সবকিছু করার পরেও আপনি বাধ্য হচ্ছেন, এবং সেই মানুষটাই আপনি যখন ওর সঙ্গে চলে যাচ্ছেন ইমোশনালি, তখন আপনি ঘরের মধ্যে গেলে বিভিন্ন রকমের ছবি তুলছেন। এইটা একটা পয়েন্ট করার মতো বিষয় প্রিয় শ্রোতা। প্রথম কথা হচ্ছে যে হাজবেন্ড এবং ওয়াইফ একই ঘরের মধ্যে থাকা অবস্থায় কি করছে না করছে সেটা তাদের একেবারেই ব্যক্তিগত বিষয়, কিন্তু যদি প্রেক্ষাপটটা এরকম হয় যে বিয়েই করা হয়েছে ছবি তুলে ব্ল্যাকমেইল করে, এবং বিয়েটাই করা হয়েছে যে এইরকম নুট ছবি দেখিয়ে, যেগুলো কোনো না কোনোভাবে তার বাবা মায়ের ইজ্জতে বা সামাজিক সম্মানে আঘাত করতে পারে, সেক্ষেত্রে আপনার কি উচিত ছিল না যে পরবর্তীতে যে ছেলেটার সঙ্গে আপনার সংসার আদৌ হবে কি হবে না সেরকম কোনো গ্যারান্টি নাই, যে ছেলেটা আপনার উপর টর্চার করছে, তারপর আপনি ওর কাছে গিয়ে এই ছবিগুলো তুলছেন? আপনার তো সচেতন হওয়া উচিত ছিল। ভাইয়া আমি যখন এই ছবিগুলো মানে আমি যখন ওর সাথে সেকেন্ড টাইম চলে যাই, তখন ও আমাকে বলছিল কি মানে যে আমার তো তোমার সব ছবি ডিলিট করে দিয়েছি, তোমার কোনো ছবি তো আমার কাছে নাই, দেখো আমি আগে ওই যে বললাম না যে ও ভালো হওয়ার জন্য মানে ট্রাই করছিল, আমি ওকে বলছিলাম যে ও ড্রিঙ্কস করবে না আর মানে এরকম সবকিছু। প্রথম কথা হচ্ছে ও কিন্তু একটা অ্যাকিউজ দাঁড় করানোর চেষ্টা করছে, বাট এটা ভুল।
এটা বড় রকমের ভুল এবং ভুল থেকে অনেক বড় রকমের অপরাধ। হ্যাঁ, বয়সটাও আপনি চিন্তা করে দেখুন, ক্লাস 8-এ পড়ুয়া একটা বাচ্চা, শিশুর বয়স, এবং ওর বয়স আজকে এই মুহূর্তে 19, রাইট? তখন আপনি চিন্তা করে দেখেন 13-14 বছর বয়স, এবং 13-19 বছরের ছেলেমেয়েরাই তো বলা যেত কিশোর কিশোরী বলা চলে, তারাই অনেক বড় ধরনের ভুল করে। আর সেক্ষেত্রে 13-14 বছর পড়ুয়া একটা কিশোর কিশোরী, তাদের ভুল করাটা তো আরো স্বাভাবিক। এবং ইমোশনালি ব্ল্যাকমেইল করা, আমি এই কথাগুলো এই কারণে বলছি যে ইদানিং আমাদের ভার্চুয়াল জগতে এই ছবি যেই পরিমাণ আমরা আদান প্রদান করি, বিশেষ করে পার্সোনাল ছবিগুলো, এগুলো অনেক সময় জীবনে অনেক বড় ধরনের বিপদ ডেকে নিয়ে আসতে পারে। কোনো মানুষ যদি এটা নিয়ে আপনাকে ব্ল্যাকমেইল করতে চায় সামাজিক সম্মানের জায়গাটা থেকে, আমরা অহরহ এই ধরনের ঘটনা চোখে পড়ছে আমাদের, এবং এগুলো এক ধরনের ভাইরাল হয়ে গিয়েছে আমাদের এই প্রবলেমগুলো। সরকার যথোপযুক্ত আইন করেছে, নিয়ম করেছে, এবং এটা এক ধরনের বড় রকমের সাইবার ক্রাইম। এটা আইন করার পরে কিছুটা কমেছে, নইলে একেবারে সেলিব্রিটি থেকে শুরু করে, বড় বড় সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ কেউই এই ধরনের মানে ভিকটিম হওয়ার বাইরে না, ঠিক আছে? কিন্তু এটা একটা জীবনকে কতখানি বিপদগামী করে তুলতে পারে এই ভুলগুলো, এই অপরাধগুলো, সেই উদাহরণটা আজকের সিক্রেটসে। বলেন। তারপরে ভাইয়া ধরেন হুমকি দিত যে না ছবিগুলো পাবলিশ করে দেবে, হ্যাঁ হ্যাঁ, ও তো তখন বলতো। কেন ভয় পাইতেন? তো তখন তো আপনার হাজবেন্ড, ভয় পাওয়ার কি আছে? না, ও তো বলতো যে আমি এই ছবিগুলো পাবলিশ করে দেবো, আর কি বলতো যে মানে ওই যে বিভিন্ন নাম্বার দিয়ে দে না, হ্যাঁ, তো বলতো যে ও আমার ফ্যামিলির নাম্বার দিয়ে দেবে ছবিগুলোর সাথে? হ্যাঁ, ছবিগুলোর সাথে, যে এই নাম্বারে ফোন দিলে ইমো পাবা, বা এই নাম্বারে ফোন করলে সুন্দর মেয়ে পাবা, তোমার নাম দিয়ে দেবো, তোমার Okay. নাম সহ পাবা ওকে। বলতেছে। বা ও বলতেছে যে তোমার ভালো ছবিও দিয়ে দেবো। এবং আপনারা দেখবেন যে ইউটিউবে এরকম অসংখ্য ভিডিও পাওয়া যায় যেখানে একটা মেয়ের ছবি দিয়ে এবং নাম্বার দিয়ে এই ধরনের ঘটনা কিন্তু অসংখ্য আসে, এবং এগুলো এক ধরনের সামাজিক ব্যাধি। যেই আইডি থেকে, যেই ধরনের ইয়ে থেকে এটা আপলোড করা হয়, আমার মনে হয় যে তাদের এগেনস্টে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত। বলেন, এগুলো পাবেন আপনারা ইউটিউবে গেলে খোঁজ করলেই পাবেন, দেখবেন যে বিভিন্ন মেয়েদের ছবি, এবং এটা ঠিক আসলেই ওনার ছবি কিনা, বা এটা টেম্পার করা হয়েছে কিনা, বা ফটোশপে কাজ করা হয়েছে কিনা, এবং ওইভাবে নাম্বার দিয়ে দেওয়া হয় যে ওনার সঙ্গে যোগাযোগ করেন, বাড়ি অমুকতলা। এটা শুধুমাত্র রিভেঞ্জ নেবার কারণে, প্রতিশোধ নেবার কারণে, জিঘাংসার কারণে যে হুমকিটা ও পেয়েছে। পরবর্তীতে তখন মানে আমি ভাবলাম যে ঠিক আছে, ও যখন আমার কাছে মানে কি বলবো ভাইয়া, ওই সময় ও একদিন আমার পায়ে পর্যন্ত এসে ধরছে যে আমাকে এবার লাস্ট চান্স দাও, আমি মানে ভালো হয়ে যাব। এটা থার্ড টাইমের পরে? থার্ড টাইমে, মানে যখন লাস্ট বার, তৃতীয়বার। হ্যাঁ, তখন আবার আমি বললাম যে একটা মানুষ আমার পায়ে এসে ধরলো, মানে নিশ্চয়ই সে হয়তো তখন ভুল করেছে, মানুষ মাত্র তো ভুল করে, আর ও এখন নিশ্চয়ই ভালো হয়ে যাবে, ওকে আমি এটা লাস্টে চান্স দিই। কিন্তু এইবার ভাইয়া মানে আমার মামার আমার প্রতি এত খুব হয়েছিল যে মানে আমি 2-1 দিন পর পর না বলে মার কাছে চলে যাই, বা এটা কি হয়তো মামারা বুঝতে পারে নাই, অবশ্যই বুঝতে পারছে, আর মামি তো আছেই ধরেন বাসায়, তো ওরা তো একটু বলবেই। তো পরবর্তীতে মামারা এটা মানে বোঝার বাকি নেই, তারপরও মানে কিছু বলে নাই কি তখন আমাকে। তো আমি যখন চলে যাই তখন গিয়ে দেখি মানে সে আগের মতোই, মানে 1-2 দিন ভালো থাকে, তারপর আবার সেই হয়ে যায়। তো তখন আমি ওকে বললাম যে মানে আমার এরকম মানে আমার কি অপরাধ যে আমাকে 2 দিন পর পর এইভাবে আনার পর। তখন ও আমাকে ডাইরেক্ট বলে যে তোর মাকে বল আমাকে বিদেশ পাঠাইতে, আর না হলে তুই এখান থেকে মানে আর জীবিত ফিরে যেতে পারবি না। ওকে, মানে এবার হলো অর্থের দিকে হাত বাড়িয়েছে। জি, এবার ও ডাইরেক্ট বলে ফেলছে। পরে আমি বলছি যে এটা কোন ধরনের কথা, যে আমার মা তোমাকে বিদেশ পাঠাবে, এটা কি কোনো কাগজে কলমে লেখা ছিল না, মানে কোথাও ইয়ে করা চুক্তিবদ্ধ ছিল? পরে ও বলতেছে যে না, তোরকে বিয়ে করাতে আমার কি পাইছি আমি বলতেছি আমার মা তো তোমাকে তোমার গলায় ঝুলাই দেয় না, আমাকে তুমি নিজে ইচ্ছাকৃতভাবে আমাকে বিয়ে করতে চাইছো। মানে তখন ওর সাথে আমি এক পর্যায়ে তর্ক করতে শুরু করি। পরে তখন তো একটু বুঝি, যেহেতু এসএসসি পরীক্ষা দিছি। পরে ওকে আমি বলতেছি যে আমার মা তো তোমার ইচ্ছে করে গলায় ঝুলাই দেয় মানে না। বিয়ের প্রায় 2 বছর হয়ে গেছে তখন। হ্যাঁ, এই অন এন্ড অফ, কখনো থাকছেন কখনো চলে আসছেন ওখান থেকে। ফার্স্ট টাইম বুঝালেন আপনি ফুহুর বাসায় আছেন, সেকেন্ড টাইম আপনি কি বুঝালেন? সেকেন্ড টাইম বুঝালে মার কাছে চলে গেছি। থার্ড টাইম তখন তো ধরেন আমি যখন বাসায় আর মামাদের বাসায় পুরাপুরি পছন্দ হয়েছে। তো এদের মাধ্যমে আমাদের ফ্যামিলিতে প্রস্তাব দেওয়া হয়। অনেক টাকা পয়সা আলা মালিক, আমাদের মতো ফ্যামিলি 50টা কিনে নেওয়ার মতো ওনার অর্থ সম্পদ আছে। পরবর্তীতে এখন তো যেভাবে বলছে যে আমাদেরকে, চট্টগ্রাম তো আমরা ভাড়া বাসায় থাকি, সরকারি কোয়ার্টারে থাকি, আমাদেরকে জায়গা কিনে দিবে, বাড়ি বাইনে দিবে, আমার নামে এই সেই করে দিবে, 5তলা বাড়ি দিবে, আমরা সব সময় থাকতে পারবো। সরকারি কোয়ার্টারে থাকেন মানে আমি ঠিক বুঝলাম না, সরকারি কোয়ার্টারে কে থাকে? আপনি থাকেন? আমার ভাইরা, ওই যে আমার ভাই প্রথম থেকে একটা চাকরি করে সরকারি, মানে বিয়ে করার পরে কোয়ার্টার পাইছে, ওকে। ওই জায়গায়
তারপরে দেখার পরে এখন আমার ভাবিরা লোভে পড়ে গেছে টাকা পয়সার, উনি এত কোটিপতি, কিন্তু উনি যে কে এটা কিন্তু ওরা দেখেনি, উনি দেখতে কেমন এটাও দেখেনি, ওনার শুধু টাকা পয়সার কথা শুনি ওনারা মানে ফিট হয়ে গেছে। তখন আমি বলতেছি যে এত বয়স্ক একটা লোক, আচ্ছা ঠিক আছে আমিও রাজি হয়েছি, কিন্তু আমি ওনাকে দেখবো। তো দেখতে গিয়ে ওনাকে দেখে তো আমার মোটো পছন্দ হলো না ভাইয়া, পুরাটা মাথা টাক, মাথায় কোনো চুল নেই, আর ওনার এত বড় গোপ যে গোপের জন্য নিচে মুখটা দেখা যাচ্ছে না, এত বড়, আর গোপগুলো এরকম বাঁকা করে দেয় দুই পাশে দিয়ে, মানে হাত দিয়ে এরকম ঘুরে বাঁকা করে দেয়, আর চোখগুলো একবারে মিউ মিউ করে, চামড়া টামড়া ঝুলে ঝুলে গেছে একেবারে। ওনাকে দেখে আমার মোটো দাদার মতো মনে হয়, দাদা বললে ওনাকে ঠিক হবে, বাবাও না। তো ওনাকে এক নজর দেখি আমার পুরোপুরি ভক্তি উঠে গেছে। আমি সেখান থেকে সঙ্গে সঙ্গে আইসা বাসায় এসে মার লগে অনেক কান্নাকাটি করলাম যে মা আমি কি দোষ করছি, আমার কেন এরকম বারবার হয় আমার লগে, আপনারা লোকটার তো একবার একটু দেখতো ছেলে না যে উনি দেখতে কেমন, শুধু টাকাটারই কথা শুনছেন, আর টাকা দেখেনও নয় খানো নয়। তারপরে আমার ভাইয়ের লগে বললো যে ও তো এরকম কান্নাকাটি করে, তাহলে তোরা লোকটারে দেখ। তো দেখতে কইলো, আমার ভাই দেখলো, আমার একটা ভাবিও দেখলো, দেখার পরে কয় আমার বুদ্ধি দিল উনি হয়তো কিছুদিন পরে মরে যাবে, তখন তো তোর বাড়ি গাড়ি বিশাল সম্পত্তি তোরই থাকবে, তখন না হয় তুই পরবর্তীতে আবার একটা কিছু করার ইচ্ছা থাকলে করিস, ছেলে মেয়ে দুইটাও এখন মানুষ হবে, এরাও মানুষ হবে, আর তুইও সুখে থাকলি, আমাদের টানতে পারলি, এটাই ওরা দেখলো। মানে অনেক বুঝাইলো যদি ভালো জায়গায় দিতে চাই তাহলে তোদের ভাই তো কিছুই নেই, ভালো টাকা লাগবে, ভালো পয়সা লাগবে, আমাদের চট্টগ্রামে অনেক যৌতুক নেওয়া দেওয়া হয় ভাইয়া। তারপরে এসে বললো, এসে বলার পরে আমি বললাম যে মা না আমি এটাতে কিছুতেই রাজি না। আমি কি করলাম, ঢাকায় কারোরে না বইলে চলে আসলাম, এপির একা আসলাম কোথায়, এই যে নোয়াখালীর ভাবি ফার্মগেট যখন আমরা থাকতাম আমার আম্মাকে নিয়ে, তখন যে নোয়াখালী একটা ভাবির সঙ্গে পরিচয় হয়েছে, ওনারা আমাকে দেখতে রাখতো, সমস্যা হইলে ওনারা আসতো, পাশে দাঁড়াইতো, ওই ভাবির কাছে এসে উঠছি। ওঠার পরে ভাবি আমার থেকে জানলো, আমি ভাবিরে বললাম এই ব্যাপার, তো ওই লোক আবার জানতে পারলো যে আমি ঢাকায় চলে আসছি। ও ওনার বাড়ি আবার মগবাজার ৪৪ রেলগেট, ওনাদের ৫ তলা বাড়ি আছে নিজেদের। উনি এই বাড়িতে আসলো, আসার পরে উনি অন্য একটা নাম্বার দিয়ে আমার সঙ্গে কথা বললো, অন্য লোকের মাধ্যমে। এই বয়স্ক লোকটা? জি, এই বয়স্ক লোকটার নাম হয়েছে একরাম। তিনি অন্য একজনের মাধ্যমে আমার লগে কিছুদিন কথা বললো, একটা জোয়ান জান মানুষ দিয়েই আমার সঙ্গে কথা বলাইছে। তো কথাটা রেকর্ডিং করার পরবর্তীতে উনিও আবার শুনতো যে আমি কি বলতাম, মোবাইলে অটো রেকর্ড করে রাখতো। তো এইভাবে পরে আমার খোঁজ নিল যে আমি কোথায় আছি। আমি বললাম যে আমি ফার্মগেট থাকি, এই আমি বাড়ি থেকে বেড়াইতে আছি, আমি ভাবির কাছে চাকরি টাকরি করি, এসব কিছুই বলতাম না ওই লোকটার লাগে, ভালো ভালো কথা বলতাম। শুনে উনি ফার্মগেট ওই ঠিকানা মতো আসছে, ফার্মগেট আইসা সে আমাকে খুঁজে বের করলো। আমার ভাবি বললো আচ্ছা ঠিক আছে বাসায় আসতে বল, তখন বাসায় আসলো, ওনাকে আমি বললাম বাসায় আসতে। তো উনি আবার কি করলো, ফাল্লারে গিয়ে ভাইয়া সাইজা গুইজা আসছে। তো বাড়িতে আমি যেরকম একবারে বিশ্রী দেখছি ওরকম বিশ্রী আর এখন দেখা যাচ্ছে না, এখন একটু মোটামুটি ভালোই লাগছে। মানে যে লোকটা আপনাকে বিয়ে করতে যাচ্ছে তার কথা বলছেন? হ্যাঁ তার কথা বলছি। তো আমার ভাবিরা দেখে কয় না দেখতে শুনতে তো ভালোই আছে, বয়স একটু বেশি, তাতে কি হয়েছে, তাহলে তোরও তো একটা সমস্যা আছে, আবার একটা বাচ্চা, এখন 2টা বাচ্চা, যাই হোক ওইটারে যদি পাস তাহলে পাইলি, আর না হয় এটারে একটু মানুষ কর। আমার এই ভাবিও বুঝেটো যা। পরে আমার এই ভাবি ডাইকা ওনার সঙ্গে কথাবার্তি বললো, বলা টলা পরে কয় তাইলে ভাবি আপনারাই এখানে করেন, ওর তো বাড়ির ফ্যামিলি তেমন একটা ঠিক নাই, এক একজন এক এক রকম, তাহলে আপনি এখানে গার্ডিয়ান হয়ে একটা কিছু করেন। তখন কয় ভাই আমি তো ওর কিছু না, আসলে এইভাবে পরিচয় হয়েছে, তা না আমার এত টাকা পয়সা করবেন। কয় ভাবি আপনি সেটা চিন্তা করেন না, উনি সঙ্গে সঙ্গে 10,000 টাকা বের করে দেয়, দিয়ে বলে যে ভাবি আপনি মার্কেট টার্কেট করে এখন আপাতত টুকিটাকি দেন, পরে আমার মতো করে আমি ওরে সাজিয়ে নিমু। তা না আমার ভাবি কি করলো 2 টাকা 10 টাকা 5 টাকা এরকম দামের সাজগোজ কিনে নিয়ে আইলো আমার লাগিয়া, নিয়ে আইসা আমারে সাজাইলো, আর কিছু খাবার তৈরি গেছে। ওইখানে আমরা আগে যে বাসায় ছিলাম একই তো জায়গায় গার্মেন্টসে চাকরি টাকরি করছি, আশেপাশে যে জায়গায় বাড়াতে ছিলাম অগরে বইলা টিলা আমার ভাবি কিছু তো এটার করে 5 কেজি গরুর মাংস এনে রান্না টানা করে 10,000 টাকার ভিতরে আয়োজন করে আমার বিয়ে টিয়ে দিয়ে আমার জামাই লগে পাঠিয়ে দিল ওই দিনই। ওকে ওকে, ওই দিনই ওই রাত্রি বিকালে পরিচয় হয়েছে, রাতের ভিতরে সবকিছু কমপ্লিট। রাতে 10টা বাজে আমার ভাবি বিদায় দেয়, খাওয়া টাওয়া 11টার গাড়িতে আমরা সরি গ্রামে যাই। গ্রামে যাওয়ার পরে সবাই জানাজানি হয়, ওরা তো সবাই লাপায়, খুশি অনেক আমার আত্মীয় স্বজন শুনি। তারপরে আমাকে নিয়ে একটা ভালো বাসা নেই, ও বাসা নিয়ে আমার ছেলেটাকে সহ আসি। তো আমি কোনো রান্না বান্না জানি না ভাইয়া, 2 মাস আমার আম্মা এসে রান্না করে দিয়ে যায়। পরে বলে যে তোমার আম্মাকেও থাকতে বলো, সমস্যা নেই, তোমার আম্মা যদি তোমার ভাইদের কাছে সমস্যা হয় তাহলে এখানে থাকতে বলো, আমার কাছে তো কোনো প্রবলেম নেই। উনি আবার প্রতিযোগিতার বসি পায়, বর্ষাকালে
প্রতিযোগিতার বসিবে, একটা টিকিট 22,000, 15,000, 30,000 এরকম আমি শুনেছি ওনার কাছে, কিন্তু আমি সত্য মিথ্যা জানি না। তো বসি ভাই এটুকু জানি, বসি সুতো মতো একদিনকে ঘরে আনছে, সেটাও দেখছি। এইভাবে মানে 2-3 মাসের মতো চলছে। 3 মাসে ভাইয়া উনি আবার একটা শিক্ষিত মানুষ, উনি বাংলাদেশে পড়াশোনা শেষ করে নাকি আমেরিকা থেকে পড়াশোনা করে আসছে। উনি আমার সঙ্গে ভাইয়া কোনো কিছু নিয়ে জোর করতো না। আমি ওনার কাছে যদি না যেতাম উনি কখনো জোর করে আমাকে কাছে নিত না। আমি যদি মনে করেন যে এই জিনিসটা দেখে অনেক আনন্দ পাইছি, পাশের ঘরের যে এই জিনিসটা খুব ভালো লাগছে, এটা আমি বলছি একবার, ও সেই জিনিসটা আইনে আমার মন পাওয়ার চেষ্টা করতো। আচ্ছা আচ্ছা, চাইতো যে আমি কোনটায় ভালো থাকি ওইটা নিজে আইনে দেওয়ার চেষ্টা করতো। তো এইভাবে ভাইয়া 2-3 মাস যায়, আর 2-3 মাসের ভিতরে ওর সঙ্গে আমার স্বামী স্ত্রীর সম্পর্কটা মনে করেন 2-3 মাসে 2-3 বার হয় না। তো একবার ওকে নিয়ে আমি মেশিনের কাজ শিখছিলাম আমার এই বিয়েটার আগে। বিয়েটার পরে কি গার্মেন্টসে আপনি কাজ করলেন? না ভাইয়া, তো 2-3 মাসের আগের কথা বলতে কি ভাই, 2-3 মাসের পিছনে একটু যাই, সংসারের পিছনে একটু যাই বলতে, আমি ওই ছেলেটার থেকে ওদের বাড়ির, গ্রামের বাড়ির বরিশালের একটা নাম্বার নেই, এই নাম্বারটার মাধ্যমে এই ছেলের বাবার লগে যোগাযোগ করি, করার পর ওর থেকে জানতে পারি যে মেয়েটা ঢাকায় এই জায়গায় আছে। তখন এটা আবার আমি আমার হাজবেন্ডকে শুনাই, একরামকে শুনাই যে মেয়েটাকে তোমার আনতে হবে। মানে আপনার মেয়ে? জি। তখন মেয়েটাকেও এখান থেকে নেয়, নিয়ে যাওয়ার পরে ওখানে ছেলে মেয়ে দুইটাই আছে আমার কাছে। আপনার কাছে থাকতো আপনার ছেলে মেয়ে? জি। একটা সুখের সংসার শুরু হলো বলা যেতে পারে। জি, সুখের সংসার শুরু হলো। তো ভাইয়া যখন আমি বাসা নিয়েছি তখন পাশের রুমের একটা ভাবি আমাকে জিজ্ঞাসা করে যে আপনারা কতজন এখানে? তখন আমি বললাম যে 4 জন, আমার হাজবেন্ড আর ছেলেটা তখন ছিল, আমি 3 জন, আর আমার আম্মা যদি থাকে তাহলে 4 জন। তখন বলে যে আপনার বাবা মা আর আপনি আপনার ছোট ভাই। আমার ছেলেটাকে বানাইলো আমার ভাই, হাজবেন্ডকে বানাইলো বাবা। বলতেছে আপনার এই কজন? তখন আমি ওইখানে হ্যাঁ বলে আসছি। যাই একবার আমার হাজবেন্ড কিনে ডাক্তারে গেছি, ডাক্তার বলে যে আপনার বাবাকে ডাকেন। তো ওনার সঙ্গে আমি কোথায় গিয়ে তেমন একটা মানে সবসময় মনে করতো যে লোকজন মনে করতো আপনার বাবা। জি, আমাকে জিজ্ঞাসা করতো না ভাইয়া যে উনি আপনার কি হয়, এমন জিজ্ঞাসা করতো না, ওনার ডাইরেক্টই বলতো যে বাবাকে ডাকেন। জি, আপনার বাবাকে ডাকেন, ডাক্তার আমাকে বলছে। তখন আমি বাইরে গিয়ে বললাম যে আপনাকে ভিতরে ডাকতেছে। তখন তাকে জিজ্ঞাসা বলে যে আপনার মেয়ের এই, তখন উনি কি বলছে আমি সেটা জানি না। তো যাই হোক ভাইয়া এভাবে 2-3 মাস যায়, আমিও কখনো আমার থেকে ওনার কাছে যাই না, ওনার দিকে তাকাইলে আমার মোটেও ভালো লাগে না। তারপর আমার ভাবিরা বলে টলে ওনার মোষটা একটু কাটায় আর ছোট মোটো করছে। উনি আবার বলছে বিয়ের সময় যে আগলা ভাবে চুল কিভাবে অপারেশন করে মাথায় লাগায়, আমি এটি পছন্দ করি না, দেখো ওইটা করবে। পরবর্তীতে আমাকে বলে এটা করলে ক্যান্সার হয়। যাই হোক এভাবে রয়েছে 2-3 মাস। হঠাৎ করে 3 মাস পরে আমার কাছে একটা ফোন আসে সন্দীপ থেকে। ইয়াসমিন নামের একটা মহিলা, ওনার গায়ে আবার যে সাদা সাদা একগুলা রোগ হয় না, শীতি, ওই রোগের, ওনাকেও তাও উনি ওনার আম্মাকে 1 লাখ টাকা দিছে, ওইখানে জমিন টমিন কিনে দিয়ে উনি আবার বড় নেতা। মানে কে আপনার জামাই? জি, আমার জামাই। ওকে, যেই ভদ্র মহিলা আপনাকে ফোন দিল ওনাকে জমি কিনে দিয়েছে আপনার? জি, ওনাকে জমি কিনে দিয়েছে, ওনার আম্মাকে আবার 1 লাখ টাকা দিছে। তুমি এই নেতা তখন এক জায়গায় গিয়ে গিয়ে মনে করেন পলাইতো, পলাই ওই জায়গায় একটা বিয়ে করতো। আবার এমনকি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ হইতো। উনি যে প্রথম যে বিয়েটা করছে ভাইয়া, 2টা ছেলে যে আমেরিকা থাকে, বললাম যে বউ বললো অন্য ছেলে লাগে চলে গেছে, আসলে কিন্তু তা না, বউ চলে গেছে, উনি একটা বিয়ে করে দেখা। আর প্রথমে বউটা হয়েছে উপজাতি, তো ওনার কাছে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সব রকমের আছে। আপনি এগুলো জানলেন কিভাবে? আমি জানছি কিভাবে, এই যে এই মহিলাটার মাধ্যমে। ওই মহিলা কি বললো আপনাকে? ওই মহিলা বললো যে তোমার সঙ্গে একরামের কিসের সম্পর্ক, ফোন দিয়ে আমাকে বললো। তখন আমি বলছি যে উনি তো আমার হাজবেন্ড। আমি আবার জিজ্ঞাসা করলাম যে আপনার সঙ্গে কিসের সম্পর্ক? তুমি বলো ওনার সঙ্গে আজকে আমার 12 বছরের সংসার চলতেছে, তুমি আমার জিজ্ঞাসা করো তুমি 2টা বাচ্চা নিয়ে ওনার সঙ্গে কি দেখে বিয়ে বইছো? তা আমার নাম্বার, আমার ছবি সবকিছু ওনারা সবাই জানে, কিন্তু আমি কারো ব্যাপারে কিছু জানি না। পরে মহিলা কান্না করতেছে, দেখো আমার আজকে অনেকদিন ধরে জ্বর, ওর থেকে আমি 2000 টাকা চাইছি, ও দিবু করে আজ পর্যন্ত আমার কাছে আসে না, 1 মাস হয়ে যাইতেছে আমার লগে দেখা করে না। আমি এই জন্য আগে তোমার কাছে ফোন দিয়েছি, তোমার যে বিয়ে করছে আমরা সবাই জানি, কিন্তু তুমি হয়তো আমাদের ব্যাপারে জানো না। তো এটা যদি ও জানে তাহলে আমার ছাইড়া দিবে, তুমি কিন্তু এটা কই না, তোমার 2টা হাতে পাই দিছি। তখন আমি ওনার থেকে ভাইল দিয়ে জানতে চাই আসলে ব্যাপারটা কি। তারপরে বলে যে তুমি তো ওনার ব্যাপারে কিছু জানো না, উনি এই পর্যন্ত 51টা বিয়ে করছে। ওনার কথাটা আমার বিশ্বাস হইল না ভাইয়া, কোনো মানুষ 51টা বিয়ে করতে পারে কিনা। আমি বললাম যে আপনি কি মানে আমার সংসার নষ্ট করার জন্য হয়তো এগুলো বলতেছেন নাকি? বলতেছে আমি তোমাকে কয়েকটা ঠিকানা দিই, কয়েকটা বোন নামও বলি, তুমি ওই জায়গায় যাও, এমনকি তোমাদের চট্টগ্রামের ভিতরেই তুমি হাঁটলে 5-6টা বউ পাবা। তো উনি আমার বান্দরবনের একটা ঠিকানা দিল। তারপরে আমাদের শহরে পাথরঘাটে একটা জায়গা আছে, ওইখানে একটা বউ ঠিকানা দিল।
আমরা যেখানে থাকি বর্তমানে এই জায়গার একটা ঠিকানা দিছে, 3টা ঠিকানা আমি লিখে রাখছি। আর ওনার ঠিকানা তো উনি বলছি যে আমার বাড়ির সন্দীপ, হয়তো তুমি চিনবা না, তোমার লাগে আমি কোনো একদিন দেখা করবো আয়সা। আমি এই 3টা ঠিকানায় যাই ভাইয়া ওনার নাতিন সাইজা, ওনার বড় ছেলের মেয়ে সাইজা যাই। আমি বড় ছেলের নাম রানা, রানার মেয়ে হয়ে আমি যাই। ওকে, ওদের কাছে যে পরিচয় দেয় যে আমি একরামের নাতিন, রানার ছেলে, আমি রানা আমার আব্বা, এরকম বলে ওনাদের সঙ্গে পরিচয় দেয় যে আমার দাদা তো এখনো আবার বিয়ে করার জন্য আমাদের মহল্লায় নাচানাচি করতেছে, আপনারা কেন ঠেকেন না, এই সেই বলে কয় কি করব বলো, এতগুলা 50-60টা বিয়ে করে এখনো এই লোকের মন বললো না আরো বিয়ে করার জন্য, এরকম করে এক ফা কবরে চলে গেছে। আপনি বউরা কি দেখলেন? আপনাকে স্টেপ বাই স্টেপ বলেন, প্রথম কার কাছে গেলেন, কি দেখলেন? প্রথম আমি গেছি বান্দরবন। গিয়া বান্দরবন ছোট ছোট 2টা বাচ্চা, ওনার জি 2টা বাচ্চা, আর মহিলাও আমার আম্মার বয়সী এরকম হবে, সুন্দর মুন্দর মহিলা, কি মধ্যম ওনার বয়সী। ওনার 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 কি ভাই বোন নাই? ওনার কি আর্থিক অবস্থা ভালো ছিল না? উনি কেন ওনাকে বিয়ে করেছে? স্টোরিটা কি পেলেন? কেন বিয়ে করেছেন? খুশটুরিটা কেন সেটা আমি জানি না, আমাকে বললো। কিন্তু আমি নাতিন সেজে গেলাম, যাওয়ার পরে আমি ওনার জামা কাপড় দেখলাম, ওনাদের ছবি দেখলাম, বাচ্চা টাচ্চা নিয়ে ওনাদের হাজবেন্ড ওয়াইফের ছবি টবি দেখে বললাম। পরে আমি আমার পরিচয় দিলাম যে আমি এই জন্য আসছি এ পর্যন্ত, আমার দাদা আমাদের ওই জায়গায় আবারও বিয়ে করতে চায়। তখন ওই মহিলা বললো যে কি করবো এই লোকটারে নিয়ে, আর এই লোকটা এতগুলা জায়গায় জায়গায় বিয়ে করে ওনার মন বললো না, এরকম বললো। আমি ওইখানে একটা রাত থাকলাম বান্দরবন থেকে, সকালে আসার সময় বাকি 2 জায়গায় গেলাম। বাকি 2 জায়গায় গিয়ে দেখলাম যে কিছুদিন আগে এই কোট গায়ে দিয়ে বৃষ্টির ভিতরে বাইক চালালে সেই কোটটা এখানে ঝুলানো, মানে সবকিছুই আমি দেখতেছি। তারপর ওদের বিয়ের ছবিও মহিলা আবার এইবার করে দিলাম, আর ছবি টবি আমি দেখলাম, বইয়া সানাসা দিল, খায়াটে আসলাম। পরে আমি আবার জিজ্ঞাসা করলাম যে আপনার কাছ থেকে কতদিন এসে গেছে? আমার কাছ থেকে তো গেছে আজকে 2-3 সপ্তাহ হয়, বসি বাবার নাম দিয়ে গেছে। পরে দিয়ে কয় না এখান থেকে পরশুদিন গেছে। তখন আমি কথাগুলো অনেকটা মিলাইলাম, মিলানোর পরে আমি এখন 3-4টা জায়গায় গিয়ে 4 জনের লাগে আমি পরিচয়, 3 জনের লাগে আমি দেখা করলাম, 1 জনের লাগে ফোনে যোগাযোগ করলাম। তারপরে যে মগবাজার ওনারও নাম্বার দিছে, মগবাজার তো ওর নিজের বাবার বাড়ি, 5তলা বাড়ি। এখানে আরেক বউ আছে, বাবা মার কাছে একটা বউ আছে, ফারুল বলে নাম, উনি আবার ল্যাংরা, এক পা খোড়া খোড়া হাঁটে। পরবর্তীতে এটা ঠিকানা দিছে, এটার লগে আমি ফোনের মাধ্যমে কথা কইছি। তো ভাই এখন আমি 5 জনের লগে কথা বলছি। 52-53 জন বউ বিয়ে করে ফেললো, কেউ কোনো আইনি অ্যাকশন নিল না? না, কেউ কোনো আইনের রিয়াকশন নিল না। উনি মনে করেন টাকা পয়সা দিয়ে এমন করে, ভাইয়া কোটিপতি না তেমন, সব গরিব। মনে করেন ওই যে যেটা সন্দীপ, এই মেয়েটাকে বিয়ে দিতে পারে না তারা, সারা গায়ে এরকম রোগগুলা, এটার জন্য বিয়ে দিতে পারে না। মেয়ের মাকে 1 লাখ টাকা দিছে, আবার মেয়ের নামে জমিন কিনে দিয়ে মেয়েকে ওইখানেই রাখবো সবসময়, ও মাঝে মাঝে আসবো, এরকম কথাবার্তি বলে মানে বিয়েগুলো, মানে যারা আসলে বিপদে থাকে তাদেরকে এইভাবে এইভাবে বিয়ে করে। জি, আচ্ছা। পরবর্তীতে আমি বিশ্বাস করলাম। তারপরে কক্সবাজার লাইনে যাওয়ার সময় তুমি 7 থেকে 8টা বউ পাইবা। তো যাই হোক, অত দূর আমার যাওয়া সম্ভব হয়েছিল না। আমি বাড়িতে এসে আমার ভাইদেরকে বললাম, ওদেরকে বলা টলার পরে লাস্টে আমি বলছি যে না, আমারও এটা এখানে থাকা হবে না। আমার ভাইরা বুঝাইলো, ও করছে তোর তো খাওয়ান ফরন বরণ সবকিছু দেয়, তোরও তো ভালো রাখে, তোর বাচ্চা 2টাকে স্কুলে পড়াচ্ছে, তাহলে তোর সমস্যা কি? আমি কি না, আমার কাছে তারপরেও জানি কেমন লাগে। তাই এটাও তো আমার লগে সিটারি করছে, আমাকে যদি বলতো তাইলে একটা কথা ছিল। যে 2টো বাচ্চা ওনার বাড়িতে আপনি পেলেন, সেটা কি আসলে প্রথম বউয়ের বাচ্চা ছিল? আমি শুনেছি এই 2 জনের নামই প্রথম, এই 2 জনের বাচ্চাই মানে বড় হয়ে যেখানে রাখছে ওটা ওনারই বাড়ি ছিল? না না, ভাড়া। ভাড়া? জি। ওনার আসল বাড়ি কোথায়? ওনার আসল বাড়ি পটিয়া। না, আপনি বললেন ঢাকাতে 5তলা বাড়ি আছে, ওটা কোথায়? এটা হচ্ছে ঢাকা মগবাজার 44 রেলগেট। তো ওখানে আপনাকে তোলেনি? না না, ওখানে আমাকে তোলেনি। তো ওখানে একটা বউ ছাড়াই আর কোনো বউ যাইতে পারে না। ওই বউটা কি ওনার প্রথম বউ? না। তাহলে ওই বউটা কত নম্বর বউ তাও জানি না, কিন্তু ওই বউটা একটা মানে কিভাবে জানি মানে অনেক যুদ্ধ করে ওই জায়গায় যায় উঠছে। তো আপনাকে ভাড়া রেখে এখান থেকে করতে, আপনি কিভাবে জানলেন ওনার ছেলের নাম রানা? গল্প করতো। ওকে। রানা আর সজীব বলে 2টা ছেলে রেখে মায় চলে গেছে এরকম শুনছি। তো ওরা বড় হয়ে বিয়ে শাদী করে আমেরিকায় ছিল, সেটেল হয়ে গেছে। জি, আবার বাংলাদেশে আসে। তো ওই রানার মেয়ে হিসাবে আমি গেছি। আচ্ছা আচ্ছা। তো এইভাবে ভাইয়া পরে দিয়ে আমার ভাইগুলো লগে আমার লগে অনেকটা বাড়াবাড়ি হয়। আমাকে ঘরে অনেক জিনিসপত্র ফার্নিচার কিনে দেয়, অনেকটা ফ্রিজ, টিভি, খাট কিনে দেওয়ার পর মনে করেন 5 মাসের মাথায় এখন আমি আর থাকবো না এখানে, আমার ভালো লাগে না ওর এগুলো। মনে করেন ভাইয়া আজকে মনে করেন মাসের 1 তারিখ, আজকে বাসা থেকে বের হয়, সব জায়গায় ঘুরে আস্তে আস্তে আবার মাসের 1 তারিখ হয়ে যায়, কিন্তু সে আমাকে বলে যে বসি বাইতে যায়। আসলে সে বিভিন্ন বউয়ের কাছে, আসলেও সে একদিন করে সময় দিল মনে হয় তার দিনে হয় না, দিন তো মাত্র 30 দিনে 1 মাস। সে একদিন করে যদিও একটা জায়গায় ঘুরে আসে, তারপরে তো তার শর্ট হয়ে যায়, সে সব জায়গায় যাইতে হয়, কোন জায়গায় বাচ্চা, অনেক জায়গায় বাচ্চা। মোগল আমলের ঘটনা শুনছি নাকি বাংলাদেশে? ওকে, মানে কিভাবে পসিবল? তারপরে ভাইয়া আমার ছেলেটা আবার এর ভিতরে একদিন আমার ছেলেটাকে ও মারে,
2-3টা লাথি মারে।